হিসেবে এখানে যারা আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ আজকে আমাকে ফ্লোর দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকের যে প্রস্তাবটি আমি আপনার অনুমতিক্রমে এই সংসদে উত্থাপন করছি সেটি হচ্ছে, এই সংসদ একই ব্যক্তির দলীয় প্রধান ও সরকার প্রধান হওয়া সমর্থন করে না। মাননীয় স্পিকার, আজকে এই সংসদ বলতে আমি বাংলাদেশের সংসদকে বোঝাচ্ছি। দলীয় প্রধান বলতে মাননীয় স্পিকার আমরা যে কোনো রাজনৈতিক দলের যে প্রধান তাদেরকে বোঝাচ্ছি। আমাদের সরকার প্রধান বলতে, যেহেতু আমাদের সংসদীয় সরকার ব্যবস্থা, আমরা আমাদের যে নির্বাহী বিভাগের প্রধান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা তাকে বোঝাচ্ছি। মাননীয় স্পিকার, মূলত আজকে কেন আমরা এই প্রস্তাবটি উত্থাপন করছি সেটি হচ্ছে, আমরা আজকে বাংলাদেশে একটি গণতন্ত্রের সূচনা করতে চাই। মাননীয় স্পিকার, বাংলাদেশে 90 পরবর্তী সময় থেকে গণতন্ত্রের সূচনা হয়েছে। 90, 96, 2001, 2004, 2008 পর্যন্ত আমরা দেখেছি আমাদের হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, কিন্তু পরবর্তীতে 2014 এবং 2018-তে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেহেতু নির্বাচন হয়নি, তখন আমাদের যে বিরোধী দল তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে না। এই ক্ষেত্রে তারা মূলত কেন অংশগ্রহণ করতে চাচ্ছে না? কারণ তারা যখন দেখছে যে আমাদের যে সরকার প্রধান সে একই সাথে আমাদের বিরোধী দলেরও প্রধান, তখন তারা সেই প্রধানমন্ত্রীকে নিজেদের প্রধানমন্ত্রী মনে করতে পারছে না। মাননীয় স্পিকার, তাদের যে মনস্তাত্ত্বিক সমস্যাটা, তারা মনে করছে যে এই প্রধানমন্ত্রী তো আমাদের প্রধানমন্ত্রী না। তখন মাননীয় স্পিকার, তারা সেই নির্বাচনে স্বতঃস্ফূর্ত যেই অংশগ্রহণ, সেই অংশগ্রহণটি নিশ্চিত করতে পারছে না। এই নিশ্চিত না করার কারণে আমাদের দেশে যে গণতন্ত্রটার যে যাত্রা, সেই যাত্রাটা মাননীয় স্পিকার স্থগিত হয়ে যাচ্ছে। এই সমস্যাটা সমাধানের উদ্দেশ্যে প্রথমত আমরা এটি করতে চাই। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, আমরা দেখতে পাই যে আমাদের একটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ যখন আমরা দেখছি যে একজন যে সরকার প্রধান সেও একই সাথে হচ্ছে আপনার একটি দলীয় প্রধান, তখন যেই জিনিসটা হচ্ছে, একজন দলীয় প্রধান অবশ্যই চাবে তার যেই দল, সেই দলটাই বারবার ক্ষমতায় আসুক। এবং এটি নিশ্চিত করার ক্ষেত্রে কি হয়, তার আন্ডারে কিছু বিভাগ থাকে, সেই নির্বাহী বিভাগ, আপনার শাসন বিভাগ, বিচার বিভাগ, বিভিন্ন জায়গায় তখন দলীয় মানুষজন চলে আসে। মাননীয় স্পিকার, এই দলীয় মানুষজন চলে আসার পর দুইটা জিনিস হয়। এক হচ্ছে আপনার দেশের যে স্থিতিশীলতা, এই স্থিতিশীলতা দুইটা লেয়ারে নষ্ট হয়। এক নাম্বার, যখন পরে নিচ্ছি, যখন আপনার বিরোধী দল মনে করে যে এই সরকার তো আমাদের সরকার না, এই প্রধানমন্ত্রী তো আমাদের জনমানুষের প্রধানমন্ত্রী না, সেটা একটা দলের, তখন সেই মানুষগুলা, বিরোধী দলের মানুষগুলা দেশের মধ্যে কেওয়াটিক সিচুয়েশন তৈরি করে, তারা দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে আপনার তখন কিছু কিছু ক্ষেত্রে এটা হয় যে আপনার যেই সরকার প্রধান আছে, সেই সরকার প্রধান তার দলীয় স্বার্থে অনেক সময় তার দলের কাছে তার সেই প্রোটোকলটা দিতেছে বাধ্য, কারণ সে তার দলেরও নেতা। তখন যে স্বতঃস্ফূর্তভাবে যে সরকারের যে কাজটা, সেই সরকারের কাজটা স্বতঃস্ফূর্তভাবে করতে পারছে না। এইটার কারণে তখন আপনার যে বিরোধী দলের একটা গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীটার উপর মাঝে মধ্যে ইনজাস্টিস হয়। মাননীয় স্পিকার, এই ইনজাস্টিস থেকে তাদেরকে আমরা মুক্ত করতে চাচ্ছি। 3 নম্বর মাননীয় স্পিকার, আপনার দলের একটি অভ্যন্তরীণ গণতন্ত্র রয়েছে। অর্থাৎ মাননীয় স্পিকার, একটা মানুষের পক্ষে এই দুইটা দায়িত্ব একই সাথে সামলানো আমরা মনে করি অনেক বড় একটি বার্ডেন, যার কারণে যেটা হয়, 1 নম্বর, আপনার নিজস্ব দলীয় যে কার্যক্রমগুলো আছে, সেই কার্যক্রমগুলো তখন ব্যাহত হয়। এই সম্মেলন পিছিয়ে যাওয়ার কারণে আপনার যে নেতার যে পাইপলাইন আছে, সেই পাইপলাইন থেকে যে ভালো নেতা উঠে আসার যেই সম্ভাবনাটা, সেই সম্ভাবনাটা আরো ক্ষীণ হয়। এতে কি হয়, যে নেতারা হচ্ছে পাইপলাইনে ঝুলে থাকছে, সেই নেতারা হচ্ছে তখন উঠে আসতে পারছে না। অর্থাৎ তখন আপনার দলের অভ্যন্তরীণ যে হচ্ছে একটি গণতান্ত্রিক বিষয় এবং দলের যে উন্নতি, সেই উন্নতিটি হচ্ছে আপনার প্রথমত ব্যাহত হয়। দ্বিতীয়ত হচ্ছে মাননীয় স্পিকার, হ্যাঁ বলেন। আচ্ছা, আপনারা হচ্ছে যে দলীয় প্রধান তাকে সরকার প্রধান না করে বিকল্প হিসেবে কাকে আনতে চাচ্ছেন, ক্লিয়ারিফাই করে যাবেন। বিকল্প হিসেবে মাননীয় স্পিকার, আমাদের ধরেন হচ্ছে আপনার একটি সরকার দল, সেই সরকার দলের সভাপতি যখন আপনার প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে, তখন যে সাধারণ সম্পাদক আছে সে হচ্ছে তখন দলের সভাপতি হয়ে যেতে পারে মাননীয় স্পিকার। এবং দ্বিতীয়ত আপনি দেখেন আমাদের যেই নির্বাহী বিভাগ আছে মাননীয় স্পিকার, তখন একই সাথে যখন হচ্ছে মাননীয় স্পিকার আমাদের যে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী আবার যখন তার যে সরকার দল, সেই আপনার যে তার যে নিজস্ব দল, সেই দলটাকে সামলাতে যায়, তখন নির্বাহী বিভাগের অনেক কাজ ব্যাহত হয় মাননীয় স্পিকার। অর্থাৎ একই সাথে আমাদের নির্বাহী বিভাগের অনেক কাজ, সরকারি দলের অনেক কাজ যেমন পিছিয়ে যাচ্ছে, আমাদের যে রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলের সম্মেলন সহ অনেক কাজ তখন পিছিয়ে যাচ্ছে। এর পরবর্তীতে মাননীয় স্পিকার দেখেন আমাদের দেখেন, আপনার যখন বর্তমান যে সরকার আছে, আমাদের যেই ক্ষমতাসীন রাজনৈতিক দল আছে মাননীয় স্পিকার, আমরা মনে করি সেই রাজনৈতিক দলেরও অনেক দাবি দেওয়া থাকে মাননীয় স্পিকার। অর্থাৎ যখন আপনার নিজস্ব আপনার যে রাজনৈতিক দল, আপনার দলের প্রধানই হচ্ছে সরকার প্রধান, তখন আপনাদের যেই কথা বলার জায়গাটা, সেই কথা বলার জায়গাটি তখন থাকে না মাননীয় স্পিকার। অর্থাৎ আপনি তখন দেখছে আপনার যে রাজনৈতিক যে ক্ষমতাসীন দল, সেই ক্ষমতাসীন
দলের যে কর্মীরা নেতারা তারা দেখছে যে তাদের নেতাই সরকার প্রধানের জায়গায় আছে, তখন সেই জায়গা থেকে তাদের দলের বিভিন্ন যে অভ্যন্তরীণ দাবি দেওয়ার ব্যাপারগুলো আছে সেই দাবি দেওয়ার ব্যাপারগুলো তারা তুলে আনতে পারছে না। এতে আপনার ক্ষমতাসীন যে রাজনৈতিক দল তাদেরও যে একটি অগ্রগতি, সেই অগ্রগতিটিও তখন ব্যাহত হচ্ছে। এই সকল বিষয়ের জন্য আজকে এই প্রস্তাবটি আমরা উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকল। মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে সরকার দলের যে প্রস্তাবটি উত্থাপন করেছে তার সাথে তারা নিজেরাই সাংঘর্ষিক কথা বলে গিয়েছে অনেক। আমি আমার জায়গা থেকে দেখাবো যে আজকে যদি আমরা একই ব্যক্তির দলীয় প্রধান এবং সরকার প্রধান হয় তাহলে কি কি সুবিধা, এবং যদি সে না হয় তাহলে কি কি সমস্যার সৃষ্টি হবে, সেই জায়গাটা আমি ক্ল্যারিফাই করে যাবো, অর্থাৎ একটা কম্পারেটিভ আলোচনা আমি দেখিয়ে যাবো। মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে আমরা বলতে চাচ্ছি যে আজকে যখন এক ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হচ্ছে তখন কিন্তু রাষ্ট্রটা স্মুথলি পরিচালিত হচ্ছে, অর্থাৎ রাষ্ট্রীয় যে সমস্যাগুলো আছে সেগুলো দেখা দিচ্ছে না। কিন্তু আপনারা যে দাবি করছেন যে একই ব্যক্তি সরকার প্রধান এবং দলীয় প্রধান না হলে দলের সুবিধা হবে কি কি, সেই জায়গাটিতে আজকে আমরা কথা বলতে চাচ্ছি। যে দেখেন, একজন ব্যক্তি যখন হচ্ছে সরকার প্রধান হয় দলীয় প্রধান থেকে, সেই ওই দলটার অভ্যন্তরীণ বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। সেই দলটার ক্ষেত্রে তাদের ফান্ডিংটা আসে কই থেকে? একটা বিজনেস লবি থেকে আসে। যদি একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান না হয় তাহলে সেই দলটাকে ওই বিজনেস লবিরা কেন আসলে ফান্ডিং করবে? কারণ তার যে সরকার প্রধানটা হয়েছে সুযোগ প্রদান বা তাদের যে সুবিধাগুলো দিবে, সুযোগ সুবিধা তো সেই দলটা দিতে পারছে না, অর্থাৎ তাদের সার্ভ করতে পারছে না। দ্বিতীয় সমস্যা আমরা বলতে চাচ্ছি যে দলের অভ্যন্তরে কোন দল সৃষ্টি হবে, আসলে স্টেক হোল্ডারটা কে হবে, অর্থাৎ সরকার প্রধান কে নির্বাচিত হবে এবং দলীয়, আপনারা বলছেন সাধারণ সম্পাদক, তখন দলীয় প্রধান হবে। তাহলে আসলে সেই যে সরকার প্রধানটা ছিল তার আসলে দলের উপর পরে চেয়ে নিব, দলের উপর আসলে ক্ষমতাটা কি থাকলো, অর্থাৎ সেই ক্ষেত্রে চেইন অফ কমান্ড অথবা দলের উপর যে নেতৃত্বের যে প্রভাবটি রয়েছে সেটি নিয়ে একটা কনফ্লিক্ট দেখা দিবে, এবং পরবর্তী সময় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ দলের ইন্টারেস্ট এবং জনগণের ইন্টারেস্ট, রাষ্ট্রের ইন্টারেস্ট সবকিছু নিয়ে একটা কনফ্লিক্ট সৃষ্টি হবে। পক্ষান্তরে আমরা বলতে চাচ্ছি যে একই ব্যক্তি যদি নির্বাচিত হয় তখন কি সুবিধা হবে? দেখা যাবে সেই ব্যক্তি তার দলের যে এজেন্ডাগুলো রয়েছে তার সাথে রাষ্ট্রীয় সম্পদের একটা সমন্বয় করার চেষ্টা করবে, এবং তার মাধ্যমে যে এজেন্ডাগুলোর জনপ্রিয়তার কারণে আজকে সে নির্বাচিত হয়েছে সে দুটো সমন্বয় করে দেশের সার্বিক উন্নয়নের চেষ্টা করবে। পরে চেয়ে নিব। এর পরবর্তীতে আমরা বলতে চাচ্ছি যে ব্যক্তি আসলে দলীয় প্রধান থেকে সরকার প্রধান হিসেবে নির্বাচিত হয়েছে সেই ব্যক্তির অবশ্যই সেই ক্ষমতা রয়েছে, তার সেই ক্যাপাবিলিটিস রয়েছে, তার সেই ক্যারিশমা রয়েছে বলে সে আজকে লিডার হিসেবে নির্বাচিত হয়েছে। তার এই লিডারশিপের গুণে একটা দলকে সে সুসংগঠিত করতে পেরেছে এবং এতদিন যাবৎ সেই দলটিকে সে টিকিয়ে রাখতে পেরেছে। এখন আপনারা বলছেন সেই ব্যক্তি সরকার প্রধান হওয়ার পর দলের উপর তার আর কোনো কর্তৃত্ব থাকবে না, অর্থাৎ সে দলের প্রতি যে কর্তৃত্ব ছিল সেটা সে হারিয়ে ফেললো। এবং দ্বিতীয়ত বলতে চাচ্ছি লিডারশিপ তার হচ্ছে এটা ব্র্যান্ড ভ্যালু, অর্থাৎ তার চেহারা, ফেস ভ্যালুর জন্য তার যে একটা ক্যারিশমা লিডারশিপ আছে সেটার জন্যই কিন্তু সে দলীয় প্রধান নির্বাচিত হয়েছে, এবং সেখান থেকে সে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হচ্ছে নির্বাচিত হচ্ছে। অর্থাৎ সে যদি দলের উপর কর্তৃত্ব না রাখতে পারে রাষ্ট্রীয় যে কোনো প্রয়োজনে তার দল কিন্তু তার কথা আর মানবে না, তার কথা তারা কেন শুনবে, কারণ সে তো আর এখন দলের কর্তৃত্বে নাই। দ্বিতীয়ত আমরা বলতে চাচ্ছি যে দলের সকল যে জনগণ আছে যে জনবলটাকে সে আর কখনো কাজে লাগাতে পারবে না, কারণ দলের জনগণ হচ্ছে তার কথায় আর তারা তখন তাদের দলীয় প্রধানের কথা শুনবে, অর্থাৎ দুইজন লিডারশিপের মাঝখানে কিন্তু একটা কনফ্লিক্ট সৃষ্টি হবে, অর্থাৎ একজন একজনের নেতৃত্ব গ্রহণ করবে না। এছাড়া আপনারা বলছেন যে দলীয় যে কোনো সিদ্ধান্তে দীর্ঘসূত্রিতা দেখা দিবে, আমরা বলছি সেক্ষেত্রে আরো বেশি দীর্ঘসূত্রিতা দেখা দিবে, কারণ সরকার প্রধান এবং দলীয় প্রধানের মাঝখানে একটা কনফ্লিক্ট লেগেই থাকবে, কার ডিসিশনটা আগে নেওয়া হবে। আজকে আপনি বলবেন আজকে সিলেটে বন্যার্তদের জন্য ত্রাণ দিব, দলীয় প্রধান দিতে চাইলে সরকার প্রধান না করবে, সেই ক্ষেত্রে দুইজনের ইনডিসিশনের কারণে কিন্তু এই যে সিদ্ধান্তগুলো আরো অনেক বেশি দীর্ঘসূত্রিতা যে আপনার পয়েন্টে বল। তাহলে বাংলাদেশে তো আরো অনেক, যে কোনো দেশে অনেক রাজনৈতিক দল রয়েছে, তো ওই সকল দলের সাথে যে কোঅর্ডিনেশন, সেই কোঅর্ডিনেশনটা কি হবে? মানে একই ব্যক্তি কি সকল দলের প্রধান হতে পারবে? জি ধন্যবাদ। আমরা বলতে যাচ্ছি আপনি যে সকল দলের কথা বলছেন, যেমন উদাহরণ হিসেবে আমরা ভারতের কথা দেখলাম, আপনাকে বুঝতে হবে ভারতের রাজ্যসভার যে প্রধানমন্ত্রী থাকে সে কিন্তু ওই দলের প্রধান থেকে নির্বাচিত হয়, ভিন্ন ব্যক্তি নির্বাচিত হয় না। অর্থাৎ আমরা বলতে যাচ্ছি যে আজকে পশ্চিমবঙ্গে যে দলীয় প্রধান আছে সেই কিন্তু সেই দেশে রাজ্যে যে প্রধান থাকে সেই চেয়ার হয়, কিন্তু আমরা বলতে চাচ্ছি যে আমাদের দেশের প্রেক্ষাপট যেহেতু আপনারা ডিফাইন করে গেছেন সংসদ, বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের কথাই বলবো, সেই প্রেক্ষিতে যদি ভিন্ন কোনো ব্যক্তি এই দলীয় প্রধান হিসেবে নির্বাচিত হয় তাহলে সমস্যাগুলো কি হবে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, আপনাকে বুঝতে হবে যে একজন ব্যক্তি যখন দলীয় প্রধান থেকে হচ্ছে সরকার প্রধান হয় তখন তার ভিতরে একটা অ্যাকাউন্টেবিলিটি জায়গা তৈরি হয় যে আমি যেহেতু দল থেকে নির্বাচিত হয়েছি আমাকে দলের স্বার্থও দেখতে হবে, আমাকে দেশের স্বার্থও দেখতে হবে, অর্থাৎ রিভার্স সাইকোলজি কাজ করে যে আমাকে তাদেরকেও ফিডব্যাক দিতে হবে এবং যে দেশের জনগণ আমাকে নির্বাচিত করেছে তাদেরকেও হচ্ছে আমাকে একটা ফিডব্যাক দিতে হবে। সেই অ্যাকাউন্টেবিলিটি জায়গা থেকে সে
তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে। আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক স্থিতিশীলতা দেশে বর্তমানে বিরাজ করছে। যদি ভিন্ন ব্যক্তি নির্বাচিত হতো এবং সে যদি দল থেকে ভিন্ন হতো, তখন কিন্তু সেই দলটা সুসংগঠিত থাকতো না, তারা সরকারের কোনো কথা মানতে চেত না, কারণ তাদের একটা ক্ষমতা রয়েছে, তাদের দলীয় ক্ষমতা বলে তারা তখন সরকারের কোনো প্রস্তাবে গ্রহণ করতো না, সরকারের কোনো কথাই শুনতো না। আর উল্টো আমরা বলতে চাচ্ছি যে যখন আমরা দেখতে পাই একটা দেশে যে দলীয় প্রধান হচ্ছে সরকার প্রধান একই ব্যক্তি থাকে, তখন কি সুবিধা পায়, কারণ হচ্ছে তখন দেশের চেইন অফ কমান্ডটা থাকে। দলীয় এজেন্ডাগুলো যেহেতু তারা হচ্ছে নির্বাচনে জয়লাভ করেছে, তার মানে দলীয় এজেন্ডাগুলো দেশে একটা জনপ্রিয়তা রয়েছে, এই এজেন্ডাগুলো তার জনগণ চায় বাস্তবায়ন হোক, সেক্ষেত্রে একই ব্যক্তির একটা প্রেশার থাকবে যে আমাকে এই দলীয় এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে হবে। উদাহরণস্বরূপ আমরা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের উদাহরণ দিতে পারি। সে একটা দলীয় এজেন্ডা থেকে নির্বাচিত হয়েছে এবং পরবর্তী সময় সে যখন লিডার নির্বাচিত হয়েছে, তাকে কিন্তু তার মানে ইচ্ছা হোক অনিচ্ছা সত্ত্বেও হোক তাকে অভিবাসন সমস্যা সংকট এগুলো দূর করতে হয়েছে, তাকে তার যে দলীয় এজেন্ডা ছিল সেগুলো তার বাস্তবায়ন করতে হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে তার উপর একটা অ্যাকাউন্টেবিলিটি এবং প্রেশার থাকে, তার দলীয় এজেন্ডাটা তার কাছে প্রধান হয়ে যায় এবং রাষ্ট্রের সাথে তার সমন্বয় করতে হয়েছে। মাননীয় স্পিকার, এ পর্যায়ে বলতে যাচ্ছি যে যদি ভিন্ন ব্যক্তি নির্বাচিত হয় তাহলে দেশে আসলে বিশৃঙ্খলা দেখা দিবে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিবে। এই পরিস্থিতিতে আমরা বলতে চাচ্ছি অবশ্যই দলীয় প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি হওয়ার দাবি রাখে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, রাষ্ট্র স্মুথলি চলছে। রাষ্ট্র স্মুথলি চলার কারণে গত দুইটা নির্বাচনে, একটা নির্বাচনে আপনার বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণই করে নাই, পরবর্তী নির্বাচনে আপনার দল অংশগ্রহণ করেছে, বিরোধী দল যেটি ছিল, এবং সেই নির্বাচনে দলটি অংশগ্রহণ করার পর দলটি এখন পর্যন্ত বলে আসতেছে আপনার দেশে সরকারিভাবে কোনো ভালো নির্বাচন হয় নাই। পরবর্তী যে নির্বাচনটি আপনি আয়োজন করতে চলেছেন সেটিতেও তারা ইতিমধ্যে অংশগ্রহণ করবে না বলে দিয়েছে, এবং প্রতিটা মুহূর্তে তাদের দলের লোকটা, অর্থাৎ বি পার্টি যে দলটি রয়েছে যেটি আপনার বিরোধী দল, সেই বি পার্টির প্রত্যেকটি নেতাকর্মী বলে যাচ্ছে প্রতি মুহূর্তে আমরা অপারেশনের শিকার হচ্ছি, আমরা নির্যাতন নিগৃহীত হচ্ছি, আমরা প্রতি মুহূর্তে অত্যাচারিত হচ্ছি। প্রত্যেকটা মুহূর্তে যখন আপনার বিরোধী দল বলে যায়, বি পার্টি বারবার বলতে থাকে এই দেশে আমার কোনো অধিকার নাই, এই দেশে আমার কোনো আইন নাই, কিন্তু তারপরও শুধুমাত্র সরকারি দলের লেন্স থেকে আপনি যখন বলে যান দেশ ভালোভাবে চলছে, তখন সেটিকে সরকারিভাবে বলতে পারি ভালোভাবে চলছে, কিন্তু জনগণের কাতার থেকে বলতে পারি না দেশ ভালোভাবে চলছে। পরবর্তীতে তারা দ্বিতীয় যে পয়েন্টটি বলেছেন দলের ফান্ডিং এর কথা, অর্থাৎ একটা লোক যখন দলীয় প্রধান এবং সরকার প্রধান দুটি হন তখন তাকে দলের ফান্ডিং কোথা থেকে আসছে ভাবতে হয়, তাকে ভাবতে হয় নির্বাচনে দাঁড়ানোর জন্য কে আমাকে টাকা দিয়েছিল। কিন্তু যখন আপনি দলীয় প্রধানের পদটা ছেড়ে দেন, শুধু সরকার প্রধানের পদটিতে বসে থাকেন, তখন আপনাকে কে আমাকে টাকা দিয়ে নির্বাচনে জিতিয়েছিল সেই কথা আর ভাবতে হয় না, শুধু ভাবতে হয় কে আমাকে নির্বাচনে ভোট দিয়েছিল, শুধু সেই জনগণের কথা আপনি তখন ভাবেন। কিন্তু আপনি যখন দুটিরই প্রধান থাকেন তখন কে আমাকে ফান্ডিং করেছিল সেটিও ভাবতে হয়। আমরা পৌঁছে নিব, আমরা এমন একজন প্রধানমন্ত্রীকে চাই তিনি শুধু ফান্ডিং এর কথা ভাববেন না, তিনি আমাকে কে নির্বাচনে ভোট দিয়ে জিতিয়েছিলেন সেই নির্বাচনে জনগণের কথা ভাববেন। পরবর্তীতে তারা বলেছেন লিডারশিপ গুণের কথা, অর্থাৎ আপনি যদি নির্বাচনে প্রধানমন্ত্রী হয়ে ওঠেন এবং পরবর্তীতে যদি দলের পদটা ছেড়ে দেন তাহলে আপনার লিডারশিপ গুণ চলে যাবে। সেক্ষেত্রে প্রশ্ন করতে হয় নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ, নরেন্দ্র মোদীর কি তাহলে লিডারশিপ গুণ চলে গিয়েছিল? কিংবা অমিত শাহর মতো যখন নেতারা এসেছিলেন তখন আমরা কি দেখতে পেয়েছি? অমিত শাহর মতো নেতা পশ্চিমবঙ্গের নির্বাচনে খুব ভালোভাবে লিড দিতে পেরেছে, কিন্তু নরেন্দ্র মোদী যদি আজ পদটি ধরে রাখতো, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে এবং দলীয় প্রধান হিসাবে পশ্চিমবঙ্গে সেভাবে কিন্তু কাজ চালাতে পারতো না, যেটি আমার বাংলাদেশে আমি দেখতে পাই। আমার বাংলাদেশে যখন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন হয়, দলীয় প্রধান এবং সরকার প্রধান দুটি একজন হওয়ার কারণে আমার দেশের প্রধানমন্ত্রী কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে গিয়ে একটা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে না যে আমার দলের পক্ষে ভোট দাও। কিন্তু আজ যদি দুটি জিনিস আলাদা হতো, অর্থাৎ সরকার প্রধান যদি আমার এই পার্টির আরেকজন হতো, সেই এই পার্টির সরকার প্রধান গিয়ে কুমিল্লার নির্বাচনে বলতে পারতো যে তোমরা আমার দলকে ভোট দাও, আমার দল ভালো করছে, আমার দলকে ভোট দাও। অর্থাৎ ওই দলটির জন্যও তাদের প্রধানমন্ত্রী এবং সরকার প্রধান যদি আলাদা আলাদা হয়, এই মানুষটা যে কোনো জায়গা থেকে কথা বলতে পারে, যে কোনো জায়গা থেকে বক্তব্য দিতে পারে। কিন্তু দুটি মানুষ যখন এখন, তখন তার যে প্রোটোকলটা রয়েছে সেই প্রোটোকল ভেঙে দলের পক্ষ হয়ে আর কথা বলতে পারেন না। অর্থাৎ যেই পার্টির লোক তিনি, সেই পার্টির তিনি ক্ষতি করে দিচ্ছেন। এই ক্ষতিটি আমরা মানতে পারি না, যেই ক্ষতিটি বিজেপিতে হচ্ছে না, যেই ক্ষতিটি ডেমোক্রেটিক পার্টিতে হচ্ছে না। এবং তারা উদাহরণ দিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প যখন তার দল রিপাবলিকান পার্টি সেটি থেকে ক্ষমতায় নির্বাচিত হয়েছিলেন, তিনিও কিন্তু রিপাবলিকান পার্টির প্রেসিডেন্টের পদটি ধরে রাখেননি, তিনি রিপাবলিকান পার্টির প্রেসিডেন্টই হননি। অর্থাৎ তারা যে বারবার উদাহরণ দিয়ে গেছেন অমিত শাহ কিংবা ডোনাল্ড ট্রাম্পের, সেই উদাহরণগুলো খাটে না। পরবর্তীতে দল তার কথা মানবে কিনা? অবশ্যই দল আপনার কথা মানবে। আপনি এমন একটা পদে গিয়েছেন যার কারণে পুরো দেশ আপনার কথা মানতেছে, আর তারা বলতেছে দলই আপনার কথা মানবে না। পরে চেয়ে নিব, যেখানে পুরো দেশ আপনার কথা মানে, আপনার দল বিশ্বাস করে যে আপনি যদি ক্ষমতায় যান, আপনি যদি প্রধানমন্ত্রীর আসনে যান, তাহলে পুরো দেশ আপনার কথা শুনবে।
আমার বাংলাদেশে আপনি বিশ্বাস করেন, আপনি যদি প্রধানমন্ত্রী হয়ে ওঠেন তাহলে শুধু প্রধানমন্ত্রী হলে শুধু এ পার্টি অর্থাৎ যেটির আপনি নেতা, শুধু সেটি নয়, বি পার্টির লোক আপনার কথা শুনবে, তাহলে সেই মানুষটার কথা তার দলই শুনবে না, এরকম বিশ্বাস কিভাবে আসে মাননীয় স্পিকার? খুব স্বাভাবিকভাবে এই মানুষটার কথা যেহেতু সবাই শুনছে, তার দলের মানুষজন অবশ্যই শুনবে। পরবর্তীতে দলীয় এজেন্ডা বাস্তবায়ন, দলীয় এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে যখন আপনি একজন প্রধানমন্ত্রী হবেন, অবশ্যই আপনি দলীয় এজেন্ডাগুলো নিয়েই হয়েছেন, এবং পরবর্তীতে আপনি যদি ওই দলটা থেকে বেরিয়ে আসেন তাহলে সবার এজেন্ডা আপনি বাস্তবায়ন করতে পারবেন, অর্থাৎ দলীয় এজেন্ডা প্লাস সবার এজেন্ডা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সবার বেশি এজেন্ডা বাস্তবায়িত হচ্ছে, তার কারণে তাদের যুক্তিগুলো থাকে না। প্রশ্নটি স্যার, আপনি বলছিলেন ফান্ডিং এর কথা, যে আমাকে ফান্ডিং নিয়ে ভাবতে হচ্ছে, আমি যদি আজ ফান্ডিং এ না ভাবি পরের নির্বাচনে আমাকে ফান্ডিং কে করবে? জি, অসংখ্য ধন্যবাদ। ঠিক এখানটাতে উত্তরটা, পরের নির্বাচন আমার ফান্ডিংটা কে করবে? আমি যদি আজকে এই দলটা থেকে বেরিয়ে আসি তাহলে আগামীকালকে কি হবে? আগামীকালকে তাদের আরেকজন সাধারণ সম্পাদক নির্বাচিত হবে, আরেকজন তাদের নেতা নির্বাচিত হবে, সেই লোকটা তখন ফান্ডিং এর চিন্তা করবে, এবং সেই লোকটা যখন ফান্ডিং এর চিন্তা করে পার্থক্যটা কি হয়? পার্থক্যটা এরকম হয়, সেই লোকটা এসে আমার সাথে একটা আলোচনার টেবিল বসায়, আলোচনার টেবিলটা বসায় এরকম যে আপনাকে তো আমরা নির্বাচিত করেছি, আপনি আমাদের কথা শোনেন, আর আমি তখন দেশের কথা বলি, অর্থাৎ দেশের কথা দলের কথা, একটা আলোচনার টেবিল তৈরি হয়। আর তাদের পৃথিবীতে কি হয়? তাদের পৃথিবীতে কোনো আলোচনার টেবিলই তৈরি হয় না, তাদের পৃথিবীতে শুধু দলের কথাই শুনে যাও। আর আমার পৃথিবীতে দলের কথা দেশের কথা তা নিয়ে আলোচনার টেবিল, কোনটা বেশি ভালো? আমরা মনে করছি দলের কথা এবং দেশের কথা নিয়ে যে আলোচনার টেবিলটা সেটা ভালো, আর তাদের পৃথিবীতে শুধু দলের কথাই শুনে যাও। ঠিক এই পৃথিবী থেকে ফিরে এসে আমরা এবার দেখাচ্ছি আমাদের পৃথিবীতে কি হয়। আমাদের পৃথিবীতে যদি আসেন তাহলে বারবারের যে নির্বাচনে বিরোধী দল বলে যাচ্ছে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, সেই নির্বাচনটা সুষ্ঠু হবে, নিরপেক্ষ একটা নির্বাচন দিতে পারবেন, সরকারের অধীনেই আপনি নির্বাচন করতে পারবেন, প্রথমত। দ্বিতীয়ত, আপনি প্রধানমন্ত্রী হিসেবে আপনার যে ভাবমূর্তি, নরেন্দ্র মোদী কিংবা ডোনাল্ড ট্রাম্পের মতো আপনার একটা ভাবমূর্তি তৈরি হবে। আমি বারে বারে দেখতে পাই জনসভার মঞ্চে কি হয়, জনসভার মঞ্চে বলে যায় আমাদের নেত্রী এসছেন, আর আমাদের নেত্রী বলবে না, এবার বলবে প্রধানমন্ত্রী এসছেন, অর্থাৎ আপনার ভাবমূর্তি ক্লিয়ার হবে। পরবর্তীতে আপনার উপরে যে কাজের চাপটি রয়েছে, কাজের যে লোডটি রয়েছে সেটি কমবে, আপনার দেশে গণতন্ত্রায়নের সুযোগ তৈরি হবে, আর সেই গণতন্ত্রায়নের জন্যই আমরা মনে করি সরকার প্রধান এবং দলের প্রধান এক হওয়া উচিত নয়। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথমেই আসছি তাদের প্রধানমন্ত্রীর কথা থেকে, তারা নিজেরা যে নিজেদেরকে বারবার নাইফিং করে গিয়েছে তা প্রমাণ করে দিচ্ছে। তারা কি বলেছিল? তারা প্রথমত বলেছিল যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা, যে একটি দলের সেম যখন সরকার প্রধান থাকবে এবং দলীয় প্রধান থাকবে তখন তারা নিজের দলের সুবিধার কথা চিন্তা করে, এবং প্রধানমন্ত্রী আবার নিজেই বলে গিয়েছেন যে যখন সেম থাকবে তখন কিন্তু তাদের কথা বলার জায়গা থাকে না, তাদের যে অভ্যন্তরীণ সুযোগ সুবিধা তারা কিন্তু তা পায় না, সুতরাং তারা কিন্তু নিজেদেরকে নাইফিং করে গেছে। এরপর তারা কি বলেছে? তারপর তারা বলেছে তত্ত্বাবধায়ক সরকারের কথা। তত্ত্বাবধায়ক সরকার আসলে নাকি সুষ্ঠু নির্বাচন হবে। তাদের কাছে কোশ্চেন ছিল যে আপনারা তাহলে কাদেরকে চান যে সরকার প্রধান হিসেবে? তারা বলেছে যে তাহলে কিন্তু জিএস হতে পারে, প্রেসিডেন্টের বদলে জিএস হতে পারে পিএম। তাহলে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে? একজনের বদলে, যেখানে প্রেসিডেন্ট একই দলের এবং জিএসও কিন্তু একই দলের হয়ে আপনি কিভাবে সুষ্ঠু নির্বাচন আনতে পারেন? মানে স্পিকার, তারা বলে গিয়েছিলেন যে ফান্ডিং এর কথা। ফান্ডিং এর কথা কি আমরা যদি লক্ষ্য করি যে একটি প্রধানমন্ত্রীর কাজ কি? প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে যে সে যখন প্রধানমন্ত্রী হয়ে, সে একজন প্রধানমন্ত্রী আসলে কিভাবে হয়ে আসে? সে একটি দলের একটি ম্যান্ডেট থাকে, আইডিওলজি থাকে, সে তার দল থেকে প্রায়োরিটি পায়, তার একটা কারিজমেটিক, সে তার দলের এজেন্ডা সবচেয়ে বেশি ভালো বোঝে, এই কারণে সে কি দলের প্রধান হয়, এবং তার সেই প্রধানটা হয়ে সে জনগণকে বোঝাতে পারে আমার দলের এজেন্ডা এটাই, এবং এই কারণে সে যখন দলের প্রধান হয় পরবর্তীতে সে যদি প্রধানমন্ত্রী না হয় তাহলে আসলে কারা প্রধানমন্ত্রী হবে? যে কিনা তার নিজের দলের এজেন্ডাটাই বাস্তবায়ন করতে পারছে না মাননীয় স্পিকার। এছাড়া তারা কি বলেছে? যে আসলে যার সবচেয়ে বেশি অ্যাবিলিটি থাকবে সেই কিন্তু মাননীয় স্পিকার বাস্তবায়ন করতে পারবে, সে নিজের প্রথমত দলের চিন্তা করবে, জনগণের চিন্তা করবে। আমরা কি বলেছি? আমরা যখন বলেছি একই ব্যক্তি যখন দলীয় প্রধান এবং সরকার প্রধান হবে না তখন আসলে তিন দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। প্রথমত দলটা ক্ষতিগ্রস্ত হবে, দ্বিতীয়ত জনগণ ক্ষতিগ্রস্ত হবে, এবং তৃতীয়ত রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। কিভাবে ক্ষতিগ্রস্ত হবে? প্রথমত দলটা কিভাবে ক্ষতিগ্রস্ত হবে মাননীয় স্পিকার? দেখা যাচ্ছে যে দলের যে সিদ্ধান্ত গ্রহণ, তারা যে উদাহরণটা দিয়ে গিয়েছিল যে আসলে বিভিন্ন সম্মেলনের কথা, সম্মেলনের যে দীর্ঘসূত্রিতা, কিন্তু এক্ষেত্রে যখন দুইজন থাকবে, দুইজনই কিন্তু একই দলে, তখন দেখা যাবে যে দীর্ঘসূত্রিতা কিন্তু আরো বেশি বাড়বে। এবং তারা যেটা বলেছিলেন যে আসলে দলীয় প্রধানের কাছে নির্বাচন নাকি সুষ্ঠু হয় না। আমরা যদি লক্ষ্য করি, একটি উদাহরণ দেই, যে ভারত কিন্তু পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের রাষ্ট্র, এবং ভারতে কিন্তু দলীয় সরকারের আন্ডারে কিন্তু নির্বাচন হয় মাননীয় স্পিকার। ভারতের দলীয় সরকার অধীনে নির্বাচন হচ্ছে, সেখানে নরেন্দ্র মোদী কি দলীয় প্রধান, সরকার প্রধান দুটোই, নাকি তিনি শুধু সরকার প্রধান? মাননীয় স্পিকার, আমরা কিন্তু বাংলাদেশের কনটেক্সটে কথা বলছি, বাংলাদেশের সাথে কিন্তু ভারতের সাথে
দ্বিতীয়ত আমরা যেটা বলছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার এবং কিভাবে দলীয় প্রধান আসলে যদি একই দলে, তারা যেটা বলেছেন যে আসলে তাদের কথা ছিল যে ফান্ডিং এর কথা, যে আসলে প্রধানমন্ত্রী যদি ফান্ডিং এর কথা চিন্তা না করে পরের নির্বাচনে আসলে ফান্ডিংটা আসলে কে দিবে। আপনি যখন একটা দল থেকে আসেন তখন আসলে কি করতে হবে, আপনার আসলে দলের কথা চিন্তা করতে হবে এবং আপনার কিন্তু জনগণের কথাও চিন্তা করতে হবে, পরবর্তী নির্বাচনের কথাও আপনার চিন্তা করতে হয়। যেখানে আপনি যখন প্রধানমন্ত্রী হিসেবে আপনি যখন যারা আপনাকে ফান্ডিং করেছে, যাদের কারণে আপনি নির্বাচনে জিতেছেন তাদেরকে কিন্তু সার্ভ করছেন না, পরবর্তী নির্বাচনে অন্য কেউ আসলেও ওই পার্টি কিন্তু আপনাকে আর ফান্ডিং করবে না। দেখা যাবে যে পরবর্তী নির্বাচনে পরে চেয়ে নিচ্ছি, পরবর্তী নির্বাচনে কিন্তু আপনি কিন্তু সেই ফান্ডিংটা পাচ্ছেন না। মানে স্পিকার তারা যেটা বলেছেন যে আমরা যেটা বলছিলাম যে লিডারশিপের যে ব্যাপারটা এবং অ্যাকাউন্টেবিলিটির যে ব্যাপারটা, আমরা যখন একটি দলের এজেন্ডা নিয়ে আসব তখন দেখা যাবে যে আমরা যখন প্রধানমন্ত্রী হব তখন আমার সেই এজেন্ডাটা আমি পূরণ করে, যে রিভার্স সাইকোলজিটা যেটা কাজ করবে, আমি আমার দলের প্রত্যেকটা এজেন্ডা সুষ্ঠুভাবে পূরণ করতে পারবো। আমরা যদি উদাহরণ দিই যে মালয়েশিয়ার যে উদাহরণটা ছিল, মালয়েশিয়ার মাহাথির মাহমুদ, তারা কিন্তু দেখা গিয়েছে যে সে যখন চলে গিয়েছে তার পরিবর্তে যে এসেছিল সে কিন্তু সুষ্ঠুভাবে তার সরকার পালন করে যেতে পারেনি, এই জন্য সে কিন্তু অবসরটা ছেড়ে সে কিন্তু আবার তার দলের ক্ষমতায় ফিরে আসতে হয়েছিল, কারণ কি তার সেই ক্যাপাবিলিটিটা ছিল না। এবং এক্ষেত্রে আমরা যেটা বলেছি যে আমরা যখন বলেছি যে এক্ষেত্রে হবে কি যে দলীয় প্রধান এবং সরকার প্রধান হলে কিন্তু দেখা যাবে যে ইন্টারনাল যে কনফ্লিক্টটা সৃষ্টি হবে, যে দলটাকে যে ধরে রাখার যে ব্যাপারটা তাতে কিন্তু সমস্যা সৃষ্টি হবে। এছাড়া তারা যেটা বারবার বলে গিয়েছিলেন শুধুমাত্র রাজনৈতিক দলের কাজ সম্পর্কে তাদের কিন্তু সবচেয়ে কম ধারণা রয়েছে। তারা বলতে চাচ্ছেন কি যে দেশের বিভিন্ন ধরনের বিভিন্ন সম্মেলন কিংবা সবকিছুই কি শুধুমাত্র দলের প্রধানের উপর নির্ভর করে না, এক্ষেত্রে কিন্তু আরো বিভিন্ন ধরনের ফ্যাক্টর কাজ করে মাননীয় স্পিকার। এছাড়া তার যেটা বলছি যে একজন দলীয় প্রধান এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি যে দলীয় প্রধান এবং সরকার প্রধান যদি তাদের দলটাকে সুষ্ঠুভাবে চালাতে না পারতো মাননীয় স্পিকার, এবং তাদের যদি সুষ্ঠুভাবে না চলতো, এত বছর ধরে কিভাবে একটি দল এখনো স্ট্রং ভাবে চলছে মাননীয় স্পিকার। দেখা যাচ্ছে যে বাংলাদেশ তারা যেই দলের কথা বলে যাচ্ছেন যে সরকার দল, আমরা যদি লক্ষ্য করি যে ভোট চুরির ক্ষেত্রে যদি লক্ষ্য করি, ভোট চুরি আসলে যেই দলে আসে সেই দলে কিন্তু করতে পারবে মাননীয় স্পিকার, কিন্তু যেই দলকে ধরে রাখার ব্যাপার এবং দেশকে ধরে রাখার ব্যাপার তা যদি সরকার প্রধান এবং দলীয় প্রধান একজন হয়ে না করতে পারতো তাহলে কিন্তু আজকে তিনবার পর এক দল কিন্তু ক্ষমতায় থাকতে পারতো না মাননীয় স্পিকার। তাদের সেই ক্ষমতাটা ছিল এবং একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হয়ে দুটো কাজই সমানভাবে করতে পেরেছে বলে আজ কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমান সরকার তিনবার ক্ষমতায় এসেছে মাননীয় স্পিকার। তাই আমি বলতে চাচ্ছি এই প্রশ্নটি উত্থাপিত না হোক। মাননীয় স্পিকার, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে মাননীয় স্পিকার তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে আমরা বাংলাদেশের সংসদে নয়, কোনো একটা দলের ইন্টারনাল সংসদ বা কাউন্সিলের মধ্যে কথা বলছি, যেখানে হচ্ছে তারা শুধুমাত্র দলের ফান্ডিং, দল কিভাবে চলবে, দল কিভাবে কাজ করবে, এগুলো নিয়ে অনেক বেশি কনসার্ন। কিন্তু আজকে আমরা যখন বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে কথা বলছি তখন আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের কল্যাণ কিসে নিহিত। আজকে আমরা যে বিষয়টার উপর বিতর্ক করতে নেমেছি, এই বিষয়ের বিতর্কের প্রয়োজনীয়তাটা আসলে কোথায়, সেটা হচ্ছে আজকে যখন আমরা উন্নয়ন এবং বৈশ্বিক গণতন্ত্রায়নের জোয়ারে এগিয়ে যাচ্ছি, যখন আমরা স্বল্পোন্নত দেশ থেকে আজকে লোয়ার মিডল ইনকাম দেশে এসেছি, যখন আমাদের অভূতপূর্ব যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এর পরবর্তীতেও আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের গণতন্ত্রের যে মান, সেই মানটার উন্নয়ন। এটার ক্ষেত্রে আজকে আমরা সমস্যাটা কোথায় দেখছি? আমরা দেখছি বাংলাদেশের আজকের যে গণতন্ত্রের যাত্রা, সেই 90-এর দশকের শুরু থেকে যেই কালচারটা ছিল সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এবং তার সেই অধীনে নির্বাচনগুলোতে প্রায় আমরা দেখতাম বেশিরভাগ নির্বাচনেই পরপর সরকার পরিবর্তিত হয় এবং এটা নিয়ে দুই দলেরই একটা মোটামুটি গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু 2013 সালে যখন এসে তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিকভাবে স্বীকৃত নয়, তখন দলীয় সরকারের অধীনে আমাদের বাকি নির্বাচনগুলো করতে হবে। এবং এই জায়গা থেকে আজকে যখন দলীয় সরকারের প্রধান এবং দলের প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি হন, তখন কিন্তু অপোজিশন পার্টিগুলোর দিক থেকে ট্রাস্ট করার জায়গাটা অনেক কমে যায়। তখন তারা ভাবেন যে এই ব্যক্তিটা তো আসলে দলের প্রধান এবং তার কাজ হচ্ছে তার দল যাতে সমতায় যেতে পারে আরো বার, অনেক বেশি বার এবং সববার। এই জন্য রাষ্ট্রের যে নির্বাহী অস্ত্রগুলো রয়েছে, রাষ্ট্রের যে নির্বাহী ব্যবস্থাগুলো রয়েছে এবং রাষ্ট্রের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে চেয়ে নিব, সেই সুযোগ সুবিধাগুলো হচ্ছে তার দলের পক্ষে ব্যবহার করা। তারা কখনোই সেই প্রধানমন্ত্রীকে আমাদের সবার প্রধানমন্ত্রী হিসেবে মনে করতে পারে না। এটা না করার ফলে আসলে সমস্যাটা কোথায় হয়? না করার ফলে দেশের একটা বড় অংশের মানুষ যারা হচ্ছে এই দলটাকে সমর্থন করে নাই, তারা হচ্ছে এই সকল উন্নয়ন প্রক্রিয়া থেকে পিছিয়ে পড়ে। তারা এই উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে নিজেকে এর অংশ মনে করতে পারে না। তারা বলে গেলেন যে এই সরকার
সরকার প্রধান এবং দলীয় প্রধান যদি একই ব্যক্তি হয় তাহলে নাকি 3টা ক্ষতি হয় একই ব্যক্তি না হলে। প্রথমত হচ্ছে দলের ক্ষতি, জনগণের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি। আমরা দেখে যাব যদি একই ব্যক্তি হয় তাহলে কিভাবে 3টা ক্ষতি আরো বেশি হয় এবং একই ব্যক্তি না হলে কিভাবে 3টা ক্ষেত্রে উপকারটা হয়। প্রথমত দেখুন দলের ক্ষতি, তারা বলছেন যে দীর্ঘসূত্রিতা নাকি কমে যাবে কারণ সব ডিসিশনগুলো একই ব্যক্তিকে নিতে হবে। এখন একটা দল এবং একটা রাষ্ট্র, বাংলাদেশের মতো একটা দেশে একটা জাতীয় পর্যায়ের দলের মধ্যে অনেক ডিসিশন আপনাকে নিতে হয়। এই দলের অনেক বেশি কাজ রয়েছে এবং একটা দেশের সার্বিক পরিচালনার দায়িত্ব যখন আপনারই কাছে থাকে তখন আপনার এই এত কাজের মধ্যে আপনি আসলে একটা মানুষ হিসেবে আপনার দিনের 24 ঘন্টা কোথায় কোথায় অ্যালোকেট করবেন, এটা আসলে সম্ভব হয় না। একটা দেশকে পরিচালনা করতে আপনি যদি প্রধান নির্বাহীর পদে থাকেন, প্রধানমন্ত্রীর পদে থাকেন, এতেই আপনার যে পরিমাণ কাজ রয়েছে সেই জায়গা থেকে আপনার দলের দায়িত্ব কখন বা পালন করবেন, বা পালন করলেও 2টা দায়িত্ব যখন আপনি পালন করবেন স্বাভাবিকভাবেই মানে মানুষের একটা মানবিক সীমাবদ্ধতার কারণে বা আমাদের সময়ের সীমাবদ্ধতার কারণে 2টা কাজের কোয়ালিটি আসলে কোনোভাবেই ভালো হবে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি দলেরও ক্ষতি হচ্ছে, একই সাথে রাষ্ট্রের দায়িত্বগুলো পালনেও তার সময়টা যে ব্যয় হচ্ছে এবং একই সাথে দলের কথা চিন্তা করার জন্য ক্ষতিটা হচ্ছে। দ্বিতীয়ত দেখুন জনগণের ক্ষতি। জনগণের ক্ষতিটা কোথায় হয়? প্রথমেই বললাম যে একটা বড় অংশের মানুষ আসলে তার সাথে নিজেকে কানেক্ট করতে পারে না, তাকে নিজের প্রধানমন্ত্রী বলে মনে করতে পারে না এবং একই সাথে এই জিনিসটা 2 দিক থেকেই হতে পারে। যখন দলীয় প্রধানের পদে তিনি অধিষ্ঠিত থাকেন তখন যেই সমস্যাটা হয় দলের প্রতি তার দায়বদ্ধতা থাকে এবং সরাসরি থাকে এবং একই সাথে দলের মধ্যে যারা ভালো কাজ করছে তাদেরকে রিওয়ার্ড দেওয়ার একটা দরকার হয়। এই জিনিসটা যখন তিনি করেন তার স্টেট অ্যাপারেটাসকে কাজে লাগিয়ে তখন আমরা দেখতে পাই যে সরকারের বা জনগণের যে ক্ষতিটা এই ক্ষতিটা আসলে হয় এবং রাষ্ট্রের ক্ষতি। সার্বিকভাবে একটা গণতন্ত্রের যে চর্চা আমরা করতে চাই, যেই গণতন্ত্রের আরো উন্নত ডেমোক্রেটিক বা ফ্রিডম হাউসের স্কোরগুলোতে আমরা আরো বেশি একটা গণতান্ত্রিক দেশ হিসেবে যে পরিণত হতে চাই, সেই জায়গা থেকে এই যে দৃষ্টান্তটা এটা আমাদের জন্য অনেক বাজে একটা দৃষ্টান্ত হয়ে থাকে। কারণ হচ্ছে আমরা পৃথিবীতে যে সকল ভালো গণতন্ত্রের দেশ দেখি, কোন গণতান্ত্রিক দেশে আসলে রাষ্ট্রপ্রধান এবং দলীয় প্রধান, সরকার প্রধান, দলীয় প্রধান একই ব্যক্তি হন না। আপনার প্রশ্নটি আপনি বলছেন নির্বাহী বিভাগের ব্যাপারটি বলেছিলেন যে আমাদের দেশে হচ্ছে নির্বাহী বিভাগ হচ্ছে প্রধানমন্ত্রীর অধীনে থাকে, যার জন্য সমস্যাগুলো হয়। এখন এটা তো আমাদের দেশে ইন্টারনাল স্ট্রাকচারের সমস্যা। আপনারা কিভাবে দলীয় প্রধান এবং খুবই সহজ উত্তর, আপনারা একটু চিন্তা করলে উত্তরটা পেতেন। সেটা হচ্ছে যখন একই ব্যক্তি দলীয় দায়িত্বে থেকে যতটা দায়বদ্ধতা থাকেন, দলীয় দায়িত্বে না থেকে তিনি স্বাভাবিকভাবে এতটা দায়বদ্ধ থাকবেন না সেই দলকে সার্ভ করতে এবং একই সাথে যখন সকল মানুষ তাকে অ্যাকসেপ্ট করবে, যখন সকল দলের মানুষ তাকে নিজের প্রধানমন্ত্রী হিসেবে অ্যাকসেপ্ট করবে তখন তাদের সবার প্রতিও তার দায়িত্বটা তৈরি হয়। সেই দায়িত্বের জায়গা থেকে তিনি আর আনফেয়ার কাজগুলোকে করতে পারেন না। এখন আজকে বৈশ্বিক সংস্কৃতির দিকে যদি আমরা তাকাই, আমরা আমাদের একেবারে পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে যদি তাকাই, সেখানেও আমরা দেখি এই সংস্কৃতিটা রয়েছে। যখন একজন ব্যক্তি সরকার প্রধান হিসেবে নির্বাচিত হন তিনি দলীয় প্রধানের পদটা থেকে পদত্যাগ করেন। যেমন হচ্ছে নরেন্দ্র মোদী যখন সরকার প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন তখন তিনি তার দায়িত্বটা অমিত শাহকে ছেড়ে দিয়েছেন। একইভাবে আমেরিকা আমরা দেখেছি এই জিনিসটা হয়। এখন মাননীয় স্পিকার, আমরা যদি এই বৈশ্বিক গণতন্ত্রের যুগে আরো এগিয়ে যেতে চাই, আমাদের দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে চাই, কারণ এর পূর্ব শর্ত হচ্ছে নির্বাচন। নির্বাচন আয়োজন করতে হলে আপনার কি করতে হবে? আপনার যে যাবতীয় রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে এক টেবিলে আনতে হবে। তারা আসতেছে না, কারণ হচ্ছে 2014 এবং 2018 ইলেকশনের দিকে তাকাইলে আমরা দেখতেছি তারা মনে করছে যে একটা দলই যেহেতু আয়োজনটা করতেছে এই নির্বাচনে আমরা হচ্ছে অংশগ্রহণ করবো না। যেহেতু তারা অংশগ্রহণ করছে না, পুরো 5টা বছর ধরে সার্বিক সময় ধরে একটা সহিংসতা থেকে যাচ্ছে, একটা ডিস্ট্রাস্ট থেকে যাচ্ছে এবং মানুষের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন থেকে যাচ্ছে রাজনীতি করা মানুষগুলোর মধ্যে। এই জিনিসটার প্রশমন আমরা চাই, যার ফলে আমাদের আজকে উন্নয়নের যে নবযাত্রা এর ভাগ যাতে সবাই হতে পারে। আমরা আজকে চাই হচ্ছে একটা ভালো মন্ত্রিসভা যাতে তৈরি হতে পারে এবং একই সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে জায়গাটা থাকে, একই ব্যক্তি 2 জায়গায় একই ভূমিকায় যখন থাকে, একেবারে সুপ্রিম ভূমিকায় যখন থাকে, তখন 2 জায়গার একেবারে নীতি নির্ধারণের সিদ্ধান্তগুলো সব যখন একই ব্যক্তিকে নিতে হয় তখন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গাগুলো হয়, আমরা আজকে চাই যাতে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গাগুলো না থাকে। এবং একই সাথে কাজের চাপ, আমরা জানি একটা মানুষের কাজের চাপ কমতে হবে, কারণ হচ্ছে কাজের চাপ না কমলে এফিসিয়েন্সি বুস্ট হবে না, না কমলে 2 ধরনের দায়িত্বটাই আসলে একটু গৌণভাবে পালন করা হবে। সার্বিক জায়গা থেকে আমরা চাই আজকের এই বিতর্কে যাতে দলীয় প্রধান, সরকার প্রধান না থাকেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার সরকার দলীয় সাংসদের একটি বক্তব্য দিয়ে শুরু করছি। সরকার দলীয় সাংসদ একবার বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার আসে না বলে আমাদের হচ্ছে বিরোধী দল আজকে রাজনীতিতে অংশগ্রহণ করছে না বা নির্বাচনে অংশগ্রহণ করছে না। এখন মাননীয় স্পিকার, আজকে ধরেন আমার সরকার প্রধান এবং আমার হচ্ছে দলীয় প্রধান আলাদা আলাদা হলো। এখন আলাদা আলাদা যদি হয় তাহলে সরকার প্রধানটা কে থাকবে? সরকার প্রধানটাও থাকবে আমার একই দলের ব্যক্তি, আবার দলীয় প্রধানটাও থাকবে একই দলের ব্যক্তি। ঠিক এই জায়গাতে গিয়ে নির্বাচনটা কিভাবে সুষ্ঠু হবে? ওনারা কাকে বিশ্বাস করবে? ওনারা বলছে যে সরকার প্রধান হওয়ার কারণে বিশ্বাস করছেন না। এখন এখানে তো সরকার প্রধান হওয়ার সাথে দলীয় প্রধানের কোনো সম্পর্ক নেই, সরকার প্রধান কিন্তু ওই দলেরই থাকছে। তাহলে এক্ষেত্রে নির্বাচন সুষ্ঠু না হওয়ার মতো বা বিরোধী দল না আসার মতো কোনো ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে না। এখন বিরোধী দল কেন
আসছে না, সেটা হচ্ছে বিরোধী দলীয় সমস্যা, এটা কোনো ব্যক্তিগত সমস্যা না। ম্যাডাম স্পিকার, এখন দেখেন এই যে রাজনৈতিক দলগুলো আসছে না, নির্বাচন হচ্ছে না, তারা বারবার বলে যাচ্ছেন যে নির্বাচন হচ্ছে না, নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, বিরোধী দল আসছে না, যার কারণে হচ্ছে তারা আজকে কি করবে, তারা একটা সুষ্ঠু গণতন্ত্র দেবে। কিভাবে সুষ্ঠু গণতন্ত্র দেবে? একটা হচ্ছে দলীয় প্রধান আর সরকার, পরবর্তীতে জেনেছি দলীয় প্রধান আর হচ্ছে সরকার প্রধান হচ্ছে আলাদা করে, কিন্তু একই দলের মধ্যে আমি ক্ষমতাসীন দল, আমার দলীয় প্রধান এক যেই হোক, সরকার প্রধান যেই হোক, এক্ষেত্রে তো আমি আমার দলের উদ্দেশ্যটাই সফল করব, আমি কেন অন্য দলের কথা ভাববো? ম্যাডাম স্পিকার, এই জায়গাটাতে তাদের সমস্যা। পরে জেনেছি তারপর আসে ম্যাডাম স্পিকার এই যে বিরোধী দল নির্বাচনে আসছে না। ম্যাডাম স্পিকার, প্রত্যেকটা দেশে বিরোধী দলের সমস্যা থাকে, সেই সরকার দলকে সমালোচনা করে বা ওই সরকার দলের খুব ধরা। এখন বিরোধী দলের সমস্যা থাকবে, বিরোধী দল দেখাবে আমি আজকে তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছি না, আমি আজকে পাচ্ছি না, আমি আপনাকে বিশ্বাস করবো না, স্বাভাবিকভাবে বিরোধী দল সরকার প্রধানকে বিশ্বাস করবে না। এক্ষেত্রে দলীয় প্রধান আলাদা হলে আর সরকার প্রধান আলাদা হলে কোনো লাভ হচ্ছে না আলটিমেটলি। কিন্তু এখানে বলেন, আপনি বলতেছেন আমি যদি একই দলের হই অন্য দলের কথা কেন ভাববো? রাষ্ট্রপতিও তো একটা দল থেকে আসে, তাহলে তারপর রাষ্ট্রপতি কেন সব মানুষের কথা ভাবে? একটা কথা বলি, আমরা আজকে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে কথা বলছি, সেই বাংলাদেশের জায়গায় রাষ্ট্রপ্রধানের বা রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বা রাষ্ট্রপতির হাতে কোনো ডিসিশন মেকিং এর ক্ষমতা আছে কিনা, বা এই যে রাষ্ট্রপতির কাজটা কি করে মূলত স্পিকার, রাষ্ট্রপতিকে আমরা কি দেখাচ্ছি, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, সে সবার কিছু করবে, এক্ষেত্রে তার যে দলীয় যে সমস্যাগুলো এজেন্ডাগুলো সে হচ্ছে বাস্তবায়ন করে না স্পিকার। এই বাস্তবায়নগুলো কে করে? সরকার প্রধানই করে থাকে, অর্থাৎ রাষ্ট্রপতিকে আমরা হচ্ছে একটা তৃতীয় সরকার হিসেবে দেখে আসছি স্পিকার বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশটা প্রধানমন্ত্রী শাসিত সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার না, সেক্ষেত্রে রাষ্ট্রপতি কোনো শাসন করতে পারে না। অর্থাৎ স্পিকার এক্ষেত্রে দেখেন তাদের যে কথাগুলো বলেছে, যে আমরা কেন বলছি আজকে, তারা বলছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। স্পিকার এখন দেখেন এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা দেশের মধ্যে অস্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি করবে। আমরাও বলছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে। এই অস্থিতিশীল পরিবেশটা আজকে কখন সৃষ্টি হবে? যখন আমি দেখছি আমার দলের মধ্যে দলীয় কোন, অর্থাৎ স্টেক হোল্ডারটা আজকে কে হবে? আপনি যে একটা সরকার প্রধান দিচ্ছেন আর একটা দলীয় প্রধান দিচ্ছেন, কারা নির্বাচন করবে সরকার প্রধান, কারা নির্বাচন করবে দলীয় প্রধান? অর্থাৎ আমার দল আজকে নির্বাচনে ক্ষমতায় আসলো, এখন আমি বললাম যে আমার দলের মধ্যে দুইটা সাইড হয়ে গেল, আমরা বলছি আমি আজকে সরকার প্রধান হব, আমার দলেরই আরেকজন বলছে আমি সরকার প্রধান হব, অর্থাৎ এই ক্ষেত্রে আলাদা নতুন করে একটা ক্লাশের সৃষ্টি হবে, অর্থাৎ দলীয় কোন্দল সৃষ্টি হবে। এই দলীয় কোন্দলটা সমস্যাটা সমাধান করবে কে? বরঞ্চ এখানে আগে ক্ল্যাশ হয়তো কার সাথে? বিরোধী দলের সাথে। এখন ক্ল্যাশ হবে কার সাথে? স্পিকার দেখেন এখন নিজের দলের মধ্যে একটা ক্ল্যাশ হবে, বিরোধী দলের সাথে একটা ক্ল্যাশ হবে, আলাদা এখন নতুন করে একটা সম্পূর্ণ রাজনৈতিক আরো বেশি অস্থিতিশীলতার সৃষ্টি হবে। অর্থাৎ স্পিকার এখানে দেখেন তাদের অভ্যন্তরীণ দায়িত্বের কথা বলেছে, অভ্যন্তরীণ যে গণতন্ত্রটা, অর্থাৎ স্পিকার ঠিক এখানে অভ্যন্তরীণ গণতন্ত্রটার সমস্যা হবে। আজকে দেখেন বঙ্গবন্ধুর জায়গায় যদি আরেকজনকে আপনি পিএম দিতেন, তাহলে বঙ্গবন্ধু যখন বঙ্গবন্ধু হয়েছিল, যখন আমাদের সরকারটা হয়েছিল মুজিবনগর সরকার, ওখানে যদি বঙ্গবন্ধুর জায়গায় আপনি অন্য কাউকে দিতেন তখন কি হতো? জনগণ ওটাকে কিভাবে নিত? অর্থাৎ এখানে আমরা বলছি যে দলীয় প্রধান এত কষ্ট করে লিডারশিপ দিয়ে আসছে, অর্থাৎ এখানে তাকে একটা ডিভ্যালু করা হবে, অর্থাৎ আবার কি করা হবে পরে চেয়ে নিচ্ছি, অর্থাৎ এখানে হচ্ছে তাদেরকে একটা ডিভেলপ হবে এবং জনগণের যে অ্যাকসেপ্টেন্সিটা সেটা থাকবে না। অর্থাৎ জনগণ আপনাকে আজকে কাকে ভরসা করবে? আমি আজকে দলের আইকনকে নির্বাচন করছি, আমার দলের আইকন কি করছে? পরবর্তীতে আরেকজনকে চেয়ে নিচ্ছে, অর্থাৎ এখানে আমার যে ভরসার জায়গা, অর্থাৎ আমি একজনকে পছন্দ করছি কিন্তু আমার পছন্দের আসছে না। তারপরে স্পিকার ফান্ডিং এর ব্যাপারটা যেটা আমরা বলছিলাম, অর্থাৎ আপনাকে অবশ্যই পরবর্তী নির্বাচনের কথা ভাবতে হবে। এখন আপনি ভাবছেন আপনার দল, এখন দেখেন ওনারা জিএস এর কথা বলে গেছেন যে জিএস করবে। স্পিকার প্রধানমন্ত্রী বা আমার একটা দলের প্রধান সব কাজ কেন করবে? তাহলে আমি দলটা কেন রাখছি? আমার দলের মধ্যে আমি তো দায়িত্বটা ভাগ করে দিচ্ছি, কিন্তু আমার যে দলের দেখভালটা এটাকে অবশ্যই আমার রাখতে হবে। আমি না রেখে যদি আরেকজন থাকে তাহলেই দলের মধ্যে কনফ্লিক্টের সৃষ্টি হবে। অর্থাৎ আমরা বলছি এখানে আবার যে লিডারশিপের ব্যাপারটা আছে স্পিকার, আমি হুট করে আজকে এত বছর ধরে আমি একটা দলকে তুলে নিয়ে গেছি, আজকে যদি আমি দল থেকে নিচে একজনকে টেনে তুলে উপরে একটা জায়গা বসায় দেয়, এইখানে লিডারশিপের সমস্যা হবে স্পিকার। অর্থাৎ সে তো বুঝে না কিভাবে কাজ করবে, অর্থাৎ আমি তো বুঝে দেখে আসছি, অর্থাৎ স্পিকার আমরা কি করব? সেইখানে একটা সমস্যার সৃষ্টি হবে। অর্থাৎ স্পিকার দলের মধ্যে কি আসবে? বাইরের একটা ইনফ্লুয়েন্স তৈরি হবে, বাইরের একটা ইনফ্লুয়েন্স তৈরি হওয়ার ফলে যখন দেখবে আমার দলের মধ্যে ভাঙনের সৃষ্টি হচ্ছে, তখন স্পিকার কি হবে? এই যে ইনফ্লুয়েন্সটা বাইরের আসছে সেই জায়গায় হচ্ছে সমস্যার সৃষ্টি হবে। অর্থাৎ স্পিকার আমরা বলছি যে এই প্রস্তাবটি যাতে গৃহীত না হয়। ধন্যবাদ।
ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকের পুরো বিতর্কে সরকারি দলের একই কথা ছিল যে দলীয় সরকারের অধীনে নির্বাচনটা আসলে সুষ্ঠু হচ্ছে না, অর্থাৎ তাদের মোটা দাগে আর্গুমেন্ট এটাই ছিল বিরোধী দল কেন নির্বাচনে আসছে না। সেই জায়গাটিতে আমি বলবো যে আমি যেহেতু দলীয় প্রধান থেকে সরকার প্রধান হয়েছি, এখন যদি আমি সরকার প্রধান হওয়ার পর আমার পদটি ছেড়ে দেই তাহলে কি আমার দলের প্রতি যে টানটি ছিল সেটি কি আমার চলে যাবে? অর্থাৎ আপনারা যে সুষ্ঠুটা প্রশ্নটা করছেন সেটি কি আসলে থাকে? যেহেতু আমি ওই দলের অধীনে নির্বাচন করে আমি নির্বাচিত হয়েছি, সেই দলের প্রতি ফেভারটা আমার সবসময়ই থেকে যাবে। দ্বিতীয়ত, বিরোধী দলের কাজ কি? বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের সমালোচনা করা। সরকার যেটাই করবে তারা সেটারই সমালোচনা করবে, অর্থাৎ সরকারের প্রতি তারা কখনো অন্ধবিশ্বাসটা করবে না যে সুষ্ঠু নির্বাচন হচ্ছে, ভোট চুরি হচ্ছে না, এগুলো তারা দাবি করেই যাবে। অর্থাৎ সরকার প্রধান যদি ভিন্ন কেউ হয় সেক্ষেত্রে বিরোধী দলের কাজই হচ্ছে সেখানে সমালোচনা করা, তাদের ডিসিশন নিয়ে কটূক্তি করা যে এই ডিসিশনটা আসলে ঠিক হয়নি, এটা নিয়ে আসলে সমালোচনার জায়গাটা। তৃতীয়ত, আমরা বলছিলাম ফান্ডিং এর জায়গাটি। আপনি যে দলের অধীন থেকে ফান্ডিং এর নির্বাচন করে আপনি হচ্ছে সরকার প্রধান নির্বাচিত হলেন, সেই জায়গায় আপনি নির্বাচিত হওয়ার পরে যারা আপনাকে ফান্ডিং করছে তাদের স্বার্থ যদি আপনার না দেখেন, পরবর্তী নির্বাচনে আপনার দলকে তারা কেন ফান্ড করবে সেটার উত্তর আপনাদের দিক থেকে আসেনি। তৃতীয়ত, মাননীয় স্পিকার, দেখতে হবে যে আপনারা বলছেন রাষ্ট্রপতি আর রাষ্ট্রপ্রধানের কথা। রাষ্ট্রপতি বাংলাদেশ যে স্ট্রাকচারটা রয়েছে সেই জায়গায় রাষ্ট্রপতির কাজ কি দেশ পরিচালনা করা? না, রাষ্ট্রপতি হচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ে থাকে, অর্থাৎ দেশের যুদ্ধ বিগ্রহ অথবা সামরিক ক্ষেত্রে সে হচ্ছে এগুলোর প্রধান। কিন্তু আমাদের কথা হচ্ছে দেশের সরকার প্রধান হিসেবে সরকার দেশকে পরিচালনা করার দায়িত্ব কিন্তু আসলে সরকার প্রধানের হাতে থাকে। সেই ক্ষেত্রে আসলে নির্বাহী যে কাজগুলো রয়েছে, আপনারা নির্বাহী কাজের কথা এনেছিলেন, স্ট্রাকচারাল জায়গা থেকে যদি নির্বাহী কাজগুলো প্রধানমন্ত্রীর হাতে থাকে তাহলে কি সুবিধা হয়? যে সব কাজগুলো সমন্বয় করার সুবিধা হয়ে থাকে, যেটা হচ্ছে যদি প্রধানমন্ত্রী সরকার প্রধান দলীয় প্রধান না হয় সেক্ষেত্রে সেটা সমন্বয় করার ক্ষেত্রে আমরা একটা বিশৃঙ্খলা জায়গা দেখতে পাবো, যে কোনো এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে সেই জায়গা থেকে আপত্তির জায়গা উঠতে পারে। আপনারা দীর্ঘসূত্রিতার কথা বলছিলেন, সেই দীর্ঘসূত্রিতার জায়গায় আমি আমার গঠনমূলক বক্তব্যে দেখিয়ে গিয়েছি যে আসলে যদি দলীয় প্রধান এবং সরকার প্রধান ভিন্ন হয় সেক্ষেত্রে দীর্ঘসূত্রিতা কমবে না, বরং বাড়বে, কারণ তাদের দুইজনের ডিসিশনে হচ্ছে কনফ্লিক্ট সৃষ্টি হবে, যার কারণে একটা সিদ্ধান্ত উপনীত হতে অনেক বেশি সময় লাগবে। তৃতীয়ত, মাননীয় স্পিকার, আমরা বলছিলাম যে নির্বাচন দলীয় সরকারের অধীনে হতে পারে। আমরা ভারতের উদাহরণ দিয়েছি, আপনারা ভারতের কথা বলছিলেন যে হচ্ছে দলীয় প্রধান সেই কি আসলে মুখ্যমন্ত্রী হয় কিনা বা সরকার প্রধান হয় কিনা। আমরা ভারতের স্ট্রাকচার জানি যে রাজ্যসভার মুখ্যমন্ত্রী কিন্তু দলীয় প্রধানই হয়ে থাকে, অর্থাৎ দলীয় প্রধান কিন্তু সেই জায়গা থেকে নির্বাচিত হয়ে সে কিন্তু ওই আঞ্চলিক যে সরকারটি রয়েছে তার প্রধান হিসেবে সেই আসনে অধিষ্ঠিত হন। তৃতীয়ত, মাননীয় স্পিকার, আমরা বলছিলাম যে আজকে যদি সরকার প্রধান এবং দলীয় প্রধান ভিন্ন হয় তাহলে সেই দলের উপর কিন্তু সরকার প্রধানের কর্তৃত্বটা আর থাকছে না, অর্থাৎ পরবর্তী নির্বাচনে সেই দলের যে রাজনৈতিক নেতৃত্বরা আছে তারা যে কাজ করবে তারা কিন্তু আর ওই সরকার প্রধানের অধীনে তখন আর কাজ করতে চাইবে না, অর্থাৎ এখানে একটা বিশৃঙ্খলা দেখা দিবে, দেশের ভিতরে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, একটা ক্যাওটিক সিচুয়েশনের সৃষ্টি হবে। আমরা বলছিলাম অ্যাকাউন্টেবিলিটির জায়গা, যদি সরকার প্রধান হওয়ার পরে আমি আমার দলটাকে নাই দেখি তাহলে সেই দল আমার জন্য এত যে পরিশ্রম করলো আমাকে নির্বাচনে জয়ী করার জন্য, সেই দলের জন্য আমি আসলে কি করলাম? তৃতীয়ত, আপনারা যেটা বলছিলেন যে একজন ব্যক্তির একার পক্ষে ডিসিশন নিতে গেলে আসলে তার সময় স্বল্পতার জন্য সে পারে না, যদি তাই হতো তাহলে পৃথিবীর এতদিন যাবত এত দেশে এতগুলো রাজনৈতিক দল সরকার প্রধানের অধীনে টিকে থাকতো না, অনেক আগে দলগুলো ভেঙে যেত। ধন্যবাদ মাননীয় স্পিকার। দ্বিতীয় বক্তা উনি আজকে সমন্বয় বক্তব্য উপস্থাপন করেন। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের পৃথিবীতে মুক্তিযুদ্ধ যখন শুরু হয় বঙ্গবন্ধুকে তখন আমি রাষ্ট্রপতি করি, বঙ্গবন্ধুকে আমি প্রধানমন্ত্রী করি না। বঙ্গবন্ধুকে কেন আমি রাষ্ট্রপতি করি? যেন বঙ্গবন্ধু সবার বন্ধু হতে পারে, বঙ্গবন্ধু যেন সবার নেতা হতে পারে। কিন্তু তাদের পৃথিবীতে, আমাদের পৃথিবীতে তাজউদ্দিনরা প্রধানমন্ত্রী হয়ে নেতৃত্ব দেয়, কিন্তু তাদের পৃথিবীতে বঙ্গবন্ধুকে আপনি প্রধানমন্ত্রী বানাবেন, বঙ্গবন্ধুকে আপনি রাষ্ট্রপতি বানাবেন না। তাদের পৃথিবীতে কোনো তাজউদ্দিন কামরুজ্জামানদের মতো নেতা উৎপন্ন হয় না, আমার পৃথিবীতে উৎপন্ন হয়। আমার পৃথিবীতে এক লোকই সবকিছুর অধীনে বসেন না, আমার পৃথিবীতে দলীয় প্রধান একজন হন, তিনিও ভালো নেতা হয়ে গড়ে ওঠেন। আমার পৃথিবীতে সরকার প্রধান একজন হন, অর্থাৎ দুইজন যখন আলাদা আলাদা ব্যক্তি হয় ভালো ভালো নেতা গড়ে উঠতে পারে, কিন্তু তাদের পৃথিবীতে সকল ক্ষমতা এক ব্যক্তির হয়ে যায়, তখন এক ব্যক্তির শাসন হয় আর দেশ তখন স্বৈরতন্ত্রের পথে আগায়। আর ঠিক এই কারণেই দেশের বর্তমান সূচক স্বৈরতন্ত্রের দিকে অনেক এগিয়েছে। আর ঠিক এই অবস্থা থেকে ফেরানোর জন্যই আমরা পরিবর্তনের কথা বলছি। পরবর্তীতে তারা এখানটাতে প্রশ্ন তুলে গেছেন, দলের প্রধান সরকার প্রধান ভিন্ন হলেও তারা তো একটা দল থেকেই আসছেন, তাহলে তো মানুষের বিশ্বাসটাই হবে না। জিনিসটা খেয়াল করে দেখেন, ইতিমধ্যে বাংলাদেশের সরকারের অধীনে আপনি 13 বছর ক্ষমতায় বসে আছেন। 13 বছর যখন ক্ষমতায় বসে আছে আপনার বিরোধী দল আপনাকে আর বিশ্বাস করে না। আপনার বিরোধী দল হয় তত্ত্বাবধায়ক সরকার চায় অথবা এই অধীনে নির্বাচনে যাবে না। আপনিও তত্ত্বাবধায়ক সরকার দিবেন না, তাহলে আপনার জন্য বেটার কোনটা? আপনি তত্ত্বাবধায়ক দিবেন না, এটা কনফার্ম। আবার আপনি যদি এই সরকারের অধীনে বর্তমান যে অবস্থা আছে এই অবস্থায় নির্বাচনে যান তাহলেও তারা নির্বাচনে আসবেন না। তাহলে আপনার সামনে উপায়টা কি? আপনি কি করলে ওই বি পার্টিটা নির্বাচনে আসবে? তারা একবারও আজকে নির্বাচনে বলে নাই
যে বি পার্টিকে কেমনভাবে নির্বাচনে আনবেন। আমরা এমন একটা নির্বাচন দেখাচ্ছি, এমন একটা সংসদ দেখাচ্ছি যেখানে বি পার্টি নির্বাচনে আসবে, যেখানে বি পার্টির মানুষগুলো কথা বলতে পারবে। কারণ আপনি একটা দেশের সংসদে দাঁড়িয়ে ডিবেট করতেছেন, আপনাকে ওই বি পার্টির মানুষটার কথা ভাবতে হয়। বি পার্টির যে নেতাটা প্রত্যেকদিন টেলিভিশনের সামনে এসে বক্তব্য দেয় তার কথা আপনাকে ভাবতে হয়। ঠিক ওই মানুষটার কথা ভেবেই আমরা এই কথাগুলো বলছি। পরবর্তীতে তাহলে আমার দলের কি হবে? আপনার দলও ভালো ভালো নেতা পাচ্ছে, আপনার দলও খুব ভালোভাবে গণতন্ত্রের সুযোগ পাচ্ছে এবং পৃথিবীর ইতিহাসে আপনাকে একজন গুরুত্বপূর্ণ গণতন্ত্র সূচনা করতেছেন এরকম নেতা হিসাবে মনে রাখতেছে। অর্থাৎ পৃথিবীর গণতন্ত্রের ইতিহাসে আপনি আগাচ্ছেন, আপনার দেশ আগাচ্ছে, আপনার দল আগাচ্ছে। পরবর্তীতে আপনি দলের এজেন্ডা ভালো বোঝেন, অন্য কেউ আর দলের এজেন্ডা বোঝে না। অন্য কেউ তাহলে কিভাবে হবে? খুব স্বাভাবিকভাবে এত বড় একটা দল এ পার্টি প্রায় 1947-48 সময় থেকে নির্বাচনে জিতে আসতেছে, 1947 সময় থেকে 55-54 নির্বাচনে জিতে আসতেছে। সেই পার্টির আর কেউ দলের এজেন্ডা বোঝে না। অর্থাৎ যেই পার্টির স্বার্থ নিয়ে আপনি কথা বলতেছেন সেই পার্টিটাকেই আপনি এতটা দুর্বল ভাবতেছেন যে এই পার্টির এজেন্ডা আর কেউ বোঝে না, শুধু একজনই বোঝে। পরবর্তীতে তারা বলতেছে আমরা বারবার বলে গেছি নিরপেক্ষ নির্বাচনের কথা। আমাদের পৃথিবীতে কি হয়? আমাদের পৃথিবীতে আপনি ভালো একটা নির্বাচন দিতে পারেন, এ পার্টি বি পার্টি প্রত্যেকটা মানুষ অন্তত পক্ষে ভাবে আগে যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে অনেকাংশে পরিবর্তন হয়েছে। দ্বিতীয়ত আপনার যে পার্টিটা রয়েছে সেই পার্টির ভাবমূর্তি বেড়েছে, আপনার যে নেত্রী রয়েছে সেই নেত্রীর ভাবমূর্তি বেড়েছে, মানুষের কাছে তার বিশ্বাস বেড়েছে এবং এই মানুষের কাছে যখন বিশ্বাস বাড়ে আপনার পার্টিও অনেকাংশে পুরো পৃথিবীতে একটা সম্মানিত পার্টি হিসাবে সম্মান পায়। পরবর্তীতে আপনার যে সকল লোড রয়েছে, অর্থাৎ আপনার যে সকল কাজের প্রেশার রয়েছে, কাজের প্রেশার কমে যায়, আপনার দেশে গণতন্ত্র আসে, মানুষ আপনাকে বিশ্বাস করে, বিশ্ব আপনাকে সম্মান দেয়, হয়তো আপনি হয়ে উঠতে পারেন তখন আগামী দিনের বঙ্গবন্ধু। আর এই কারণেই আমরা মনে করি আমাদের পৃথিবীটা ভালো। আমাদের সংস্কৃতির চর্চায় এখন কোনো বাধা নেই, আমরা মুক্তভাবে আমাদের যে কোনো ধরনের সাংস্কৃতিক কার্যক্রম উপস্থাপন করতে পারি। তার মধ্যে একটি বড় মাধ্যম হলো বিতর্ক। আমরা যখন বিতর্ক করেছি তখন আমরা কীভাবে বিতর্ক করতাম আর এখন কীভাবে বিতর্ক হচ্ছে তার ভিতরে যে পরিবর্তন এসেছে, যে উন্নয়ন এসেছে, যে গতি এসেছে, আমি মুগ্ধ। আমি চমৎকারভাবে তার কীভাবে বক্তব্য শুনেছি এবং আমি আবারও বলছি যে আমি নিজের পাজল আসলে কোন পক্ষকে ব্যালট আমি দিব সেটি আমাকে এখন পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েই দিতে হবে। যাই হোক, তবু তোমরা মাথায় রেখো কেউই আমাদের বিপক্ষের নয়। কে জয়ী হলো, কে বিজয়ী হলো, এটাও কোনো, কে বিজিত হলো এটাও কোনো বড় ব্যাপার না। জয় পরাজয় বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো অংশগ্রহণ করা। একটি হচ্ছে দলীয় প্রধান আর একটি হচ্ছে সরকার প্রধান। সরকারি দল আজকে দলীয় প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি যেন না হয়। কেন একই ব্যক্তি হলে সমস্যা কি? ক্ষমতা কুক্ষিগত হয়। তারা চাচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এই জায়গায় হচ্ছে বিতর্কটা। তো ক্ষমতার বিকেন্দ্রীকরণ করলে কি হয়? সেরকম একটি লক্ষ্যমাত্রা ছক দেখাতে হয় যে রাজনৈতিক সুশৃঙ্খলতা বা বিশৃঙ্খলতা কমে যায়, তারপরে হচ্ছে জবাবদিহিতা বৃদ্ধি পায়, সুশাসন আসে, উন্নয়ন আসে। এই তো এভাবে বিতর্কটা সামনের দিকে এগিয়ে যাবে। আর বিরোধী দলের যে স্টার্ট পয়েন্ট থাকা উচিত ছিল যে হ্যাঁ দলীয় প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তিকে হতে হবে, এই যে জোরটা, সেই জোরের ক্ষেত্রে আপনাদের স্টার্ট পয়েন্ট কিংবা ক্রাইটেরিয়া কী ছিল সেটা আসলে আমরা খুঁজে পাইনি। আপনারা তাদের কথাগুলো বারবার বিরোধিতা করছেন, কিন্তু কেন করছেন সেই জায়গায় চমৎকার স্টার্ট পয়েন্ট হতে পারত যে মাননীয় স্পিকার আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলছি, আমাদেরকে নিয়ে উন্নত বিশ্বের দেশগুলো খেলাধুলা করে, তারা আমাদেরকে ভাঙন ধরায়, বিভাজন ধরায়। সেই ব্রিটিশ আমল থেকে আমরা ডিভাইড এবং রুল দেখেছি। আজকে ক্ষমতা যদি কুক্ষিগত থাকে, এক হাতে থাকে, তাহলে আমরা অনেক বেশি শক্তিশালী থাকবো। কিন্তু আমাদের দেশে যদি অনেকগুলো মোড়ল হয়, অনেকের হাতে ক্ষমতা চলে যায়, তখন লাগালাগি এমনিতে সরকারি দল আর বিরোধী দলের মধ্যে লাগালাগি রয়েছে, তখন অভ্যন্তরীণ গ্রুপিং আরও বাড়তে পারে। এই একটি কথা বললে এদের আর কিছু থাকে না। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য শিক্ষা অধ্যাপক A.S.M. মাসুদ স্যার। স্যার একজন বিতর্কমূলক মানুষ। আমি স্যারকে ব্যক্তিগতভাবে আমরা সুযোগ মনে পেয়েছি প্রভোস্ট হিসেবে। আজকে অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী, তিনি আর কিছুক্ষণ পরেই আপনাদের কাছে পুরস্কার তুলে দিবেন। আমরা সংক্ষেপে আমাদের এই বিতর্কের মূল্যায়নটা করে যাচ্ছি। তো সেই জায়গায় সরকারি দল ভালো বলেছে কিংবা খারাপ বলেছে সেটি আমরা একভাবে দেখেছি। যাই হোক, কিন্তু বিরোধী দল এই ধরনের একটি বিতর্কের ক্ষেত্রে যে স্ট্যান্ড পয়েন্ট ধরে বিতর্কটি চমৎকারভাবে বিরোধিতা করতে পারত, তারা বিরোধিতা করেছে, কিন্তু তাদের কাছে আমি স্ট্যান্ড পয়েন্ট খুঁজে পাইনি। এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন, হয়তো এই দুজন বিচারক পেতেও পারে, সেটি তাদের বিষয়। আর এই ধরনের বিতর্কে আমি ভালো কথা বললাম, অনেক কিছু জানলাম বা জানালাম। তার পাশাপাশি এটি একটি কৌশল, একটি খেলা।
তো সেক্ষেত্রে প্রশ্ন উত্তর পর্ব রয়েছে এবং প্রশ্ন উত্তর পর্বে কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি মায়ের শোতে যে কটি প্রশ্ন উত্তর আজকে এই সংসদে হয়েছে প্রতিটি প্রশ্ন উত্তর আপনাদের বিপক্ষে দিয়েছে আমি লিখে রেখেছি। যেমন এখান থেকে প্রশ্ন করা হয়েছে আপনারা যখন নরেন্দ্র মোদীর কথা বলছেন তখন এখান থেকে প্রশ্ন করা হয়েছিল যে নরেন্দ্র মোদী কি, উনি কি সরকার প্রধান নাকি দলীয় প্রধান না উনি দুটোই? এই প্রশ্নের উত্তর কি আপনার জানা ছিল না? তো সেই ক্ষেত্রে এটা আমারও হতে পারে যে কোনো ব্যক্তি সব জানতে হবে এমন তো কোনো কথা নেই, বাট এই মুহূর্তে এই প্রশ্নের উত্তরটি জানা আপনার খুব দরকার ছিল। তখন আপনি বললেন যে আমরা ভারত নিয়ে কথা বলছি না, আমরা বাংলাদেশ নিয়ে কথা বলছি, কিন্তু উদাহরণটি কিন্তু ভারতের আপনি এনেছেন নরেন্দ্র মোদীকে নিয়ে। তো এরকম একটি চমৎকার প্রশ্নে যখন আপনারা উত্তর দিতে পারবেন না তখন এটি কিন্তু হাউস লক্ষ্য করে। এরকম আরও 3টি প্রশ্ন করা হয়েছে, আমি লিখে রেখেছি। যেমন এখন আমি খুব সংক্ষিপ্ত সময়ে মোট কথা 3টি প্রশ্ন আমি লিখে রেখেছি, যে 3টি প্রশ্নই আসলে কিছুটা হলেও আমাদেরকে বিপদে ফেলে দেয়। তো এই ধরনের সংসদীয় বিতর্কে প্রশ্ন উত্তর খেলাটা কিন্তু খুব মারাত্মক। যে ইকবাল ভাইকে দেখছেন তাকে একটি উদাহরণ দিই। তিনি একসময় বিতর্ক করতেন, তো তাকে আমরা কেউ বা আমাদের সাবেক যারা বড় ছিলেন তারা কেউ ভয়ে প্রশ্ন করতেন না, কেননা প্রশ্ন করে দুটো কারণে। এখন হচ্ছে আমি প্রশ্ন কেন করবো, আপনাকে আটকে দেওয়ার জন্য। যেমন উনি কিন্তু প্রশ্ন করে আপনাকে অনেকটা আটকে দিয়েছে নরেন্দ্র মোদীর বিষয়ে। আবার কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় প্রশ্ন করার মধ্যে দিয়ে কি হয় যে আমাকে প্রশ্ন করা হলো, আমি এই প্রশ্নের উত্তরটি এমনভাবে দিলাম যেন উল্টো আপনি বিপদে পড়ে গেলেন। তো ইকবাল ভাই ছাত্র রাজনীতির বিষয়ে পক্ষে কথা বলছিলেন, বিপক্ষ দল থেকে একটি প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো ছাত্র রাজনীতির পক্ষে কথা বলছেন, তো ছাত্ররা তো এরশাদের আমলে হাতে পিস্তল বন্দুক এগুলো নিয়ে মিছিল মিটিং করতেন, তা আপনি ছাত্র রাজনীতি সমর্থন করছেন, তাহলে কি আপনি পিস্তল বন্দুক এগুলো সমর্থন করছেন? খুব কঠিন প্রশ্ন। কিন্তু ওই মুহূর্তে খাদিমুল করিম ইকবাল তার সমাজসুলভ মত, বিতর্ক চেতনা এবং যুক্তি দিয়ে উত্তর দিয়েছিলেন এইভাবে, যার কিছুক্ষণ পরে তো আপনি প্রশ্ন করবেন 71 সালে মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের অস্ত্রের লাইসেন্স কে দিয়েছিল। তো সব প্রশ্নের উত্তর যে আমাকে দিতে হবে তা নয়, প্রশ্নের উত্তরের মতো প্রশ্ন করা যায়, কতটুকু ম্যাচুরিটি আমাদের থাকতে হয় বা থাকতে হবে। যাই হোক, ওভারঅল বিতর্কটি খুব ভালো হয়েছে এবং তারপরে একটি দলকে আমাদেরকে বিজয়ী করতে হবে। আমার কাছে মনে হয়েছে আপনারা ভালো কথা বলেছেন, যুক্তিও ছিল, কিন্তু স্ট্যান্ড পয়েন্টটা দুর্বল ছিল। আর এদের পয়েন্ট অফ ইনফরমেশনের ক্ষেত্রে আপনারা কিছুটা কৌশলগত বিপদে পড়ে গেছেন, এটা অনভিজ্ঞতার কারণে। আরও কয়েকদিন বিতর্ক করলে এই চালাকিগুলো কিংবা এই কৌশলগুলো আপনারা রপ্ত করতে পারবেন। সরকার প্রধান বা দলীয় প্রধান হবেন, এই সব কিছুর মূল বিষয়টা কি? যে শাসন ব্যবস্থায় জনগণের প্রতিনিধিত্ব, জনগণের ক্ষমতায়নকে সুনিশ্চিত করবে বিষয়। আর এই গণতন্ত্রের ধারণাটা গ্রিস থেকে এসেছে, খুবই পুরনো কথা, ক্লিশে কথা, কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই কেউ বলে নাই। সেটা হচ্ছে ডেমোস জনগণ আর ক্রেটোস ক্ষমতা, যারা রাষ্ট্রবিজ্ঞানের আছেন। আর এখন আসলে সব সাবজেক্টেই একটু ডিসিপ্লিনারি পড়ালেখা হয়, এগুলো আমরা জানি। তো সেই গণতন্ত্রকে যদি আমরা চিন্তা করতে চাই কিংবা জনগণের ক্ষমতাকে আমরা প্রাধান্য দিতে চাই, জনগণের ক্ষমতায়নকে আমরা প্রাধান্য দিতে চাই, সেই জিনিসগুলোকে গুরুত্ব দিতে যেই কিন্তু আজকের এই প্রস্তাবের অবতারণা হয়েছে, যেটি নিয়ে আমার বিদ্যার্থীরা বিতর্ক করছে। এটি সংসদ ছিল, একটি প্রশ্ন যে কোনো জায়গা থেকে আসতে পারত, সেটি হচ্ছে যে সরকার প্রধান এবং দলীয় প্রধান এক ব্যক্তি হলে সমস্যা না ভিন্ন ব্যক্তি হলে সমস্যা। এটি নিয়ে যেমন আমরা বিতর্ক করলাম, তাহলে এই প্রশ্নটা কেন এলো না আমাদের মাঝে? সরকার প্রধান এবং সংসদ প্রধান এক ব্যক্তি হলে সমস্যা নাকি সুবিধা? সেটাও তো আমাদের আলোচনার মধ্যে আসতে পারত। আমরা জানি যে শাসন ব্যবস্থায় দুই ধরনের ব্যাপার রয়েছে, একটা ওয়েস্টমিনস্টার সিস্টেম যেটি আমরা নিজেরা ফলো করি, আরেকটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফরম্যাট যেটি উন্নত অনেক দেশে, যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশে ফলো করা হয়। ওয়েস্টমিনস্টার সিস্টেমে সরকার প্রধান যিনি, তিনি কিন্তু একই সঙ্গে সংসদের নেতাও হন। তাহলে কিন্তু এটার একটা সুবিধা আছে। সুবিধা কি? আমাদের মূল উদ্দেশ্য কি? এই রাজনীতি, সরকার ব্যবস্থা সবই তো পাবলিক সার্ভিস ডেলিভারি। আর গণতন্ত্রের মূল কথা জনগণের ক্ষমতায়ন, অর্থাৎ জনগণের সেবা করতে হবে। তো সেই সেবা করতে যে যিনি সংসদ প্রধান, তিনি যখন সরকার প্রধান হন, দলীয় প্রধান কিন্তু এখানে অনেকটা গৌণ। এই শাসন ব্যবস্থায় জনগণের ক্ষমতায়নে দলীয় প্রধান, আমরা একটা দলের কাছ থেকেও যদি এই ধরনের স্ট্যাটিস্টিক্স পেতাম যে পৃথিবীতে আমরা 20টা দেশের ক্ষমতাসীন দলের প্রধান বা ক্ষমতায় যারা আছেন তারা রাজনৈতিক দলের প্রধান কিনা ক্ষমতাসীন দলের,
তার একটা স্ট্যাটিস্টিক্স যদি আজকে দেওয়া হতো, জিনিসটা আমার মতো হয়তো যারা একটু কম বুঝি তাদের বুঝতে সুবিধা হতো, বা উদাহরণ হিসেবে আপনাদের ডিবেট আরও অনেক বেশি সমৃদ্ধ হতে পারতো। আমি আশা করবো যে পরে আরও হবে, কারণ উৎকর্ষের তো আর শেষ নেই। তো সেই ধরনের একটা স্ট্যাটিস্টিক্স থাকতে পারতো, কিন্তু আমি ওই জায়গাটাতে যেতে চাই যে যিনি সরকার প্রধান তিনি একই সঙ্গে সংসদের প্রধান। এই সিস্টেমটা ওয়েস্টমিনস্টার সিস্টেমে আছে। এটা কেন করা হয়েছে? ডাইনামিজমের জন্য। কোথায় ডাইনামিজম? পাবলিক সার্ভিস ডেলিভারিকে যেন এনশিওর করা যায়। আবার প্রেসিডেন্সিয়াল ফরম্যাটে ইউএসএতে আপনারা দেখবেন রাষ্ট্রপতি শুধুমাত্র নির্বাচিত হন আর উপর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে প্রত্যেক মন্ত্রীকে নমিনেশন দেওয়ার সময়, প্রত্যেক কর্মকর্তাকে নমিনেশন দেওয়ার সময় সিনেটে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে তাদের ওখানে কিন্তু একটা শুনানির ব্যবস্থা করতে হয়। অর্থাৎ যারা জনগণের প্রতিনিধি তাদের কাছ থেকে অনুমোদিত হয়ে আসতে হয়। এই যে একটা জবাবদিহিতার ব্যবস্থা, এই যে সরকার পরিচালনা ভিন্নতা থাকতে পারে, কিন্তু মূল যে জায়গা থাকে সেটা হচ্ছে জনগণের ক্ষমতায়নকে নিশ্চিত করা। সেটি মূলত আমাদের মূল মন্ত্র হওয়া উচিত। সবার উপরে জনগণ সত্য, তার চাইতে বেশি এই বিতর্কের চর্চা টিকে থাকুক, এটা জনগণের ক্ষমতায়নকে আরও বেশি শক্তিশালী করবে। আজকে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিতর্ক প্রতিযোগিতায় আমরা যখন বিচারকদের আলোচনা শুনছিলাম, বারবার কিন্তু গণতন্ত্র এবং এই বিষয়টি আসছিল সংসদীয় গণতন্ত্র ধরনের সঙ্গে রাষ্ট্রপতির শাসিত সরকারের পার্থক্য, এবং এই বিষয়গুলো বলতে গিয়ে আমরা একজন শিক্ষার্থী হিসেবে আমরা যেটি অনুভব করি সেটি হচ্ছে যে আমাদের বিতর্ক এবং গণতন্ত্র আসলে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিতর্ক আমাদের প্রশ্ন করতে শেখায়, আমাদের চিন্তাকে পরিশীলিত করতে শেখায়, এবং প্রশ্ন এবং পাল্টা প্রশ্নের টানাপোড়েনি যে গণতন্ত্রের স্বধর্ম, এটি আসলে বিতার্কিক এবং গণতন্ত্রের যৌথ অনুশীলনের মধ্যে আমরা সবসময়ই পাই। ইউডিএস আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, এখানে যে রাজু, ও কিন্তু এই ইউনিভার্সিটিরই স্টুডেন্ট, সে আমার বন্ধু মানুষ। আর আমি ছিলাম হলো জার্নালিজমের, রাজু অন্য সাবজেক্টে, পিস অ্যান্ড কনফ্লিক্টে। বাট আমরা হচ্ছে একসাথে সাংবাদিকতা করতাম। সেই 2002-03 সালে সেও সাংবাদিকতা করতো। সেই তখন থেকে তার সাথে পরিচয়। সে রাজু থাকে এখন আমেরিকায়, সে ওই জায়গার একজন প্রতিষ্ঠিত লয়ার। তারপরেও সে ঢাকা ইউনিভার্সিটি শুনলে বা সে ডিবেটও করতো, বা এই ইউডিএস শুনলে সে আসলে সেটা, আপনারাও যখন ছেড়ে যাবেন এই ইউনিভার্সিটি তখন বুঝবেন যে এই ঢাকা ইউনিভার্সিটি বা আপনি যে সংগঠন করছেন বা আপনি যে হলে থাকছেন সেগুলো আসলে কিভাবে আপনাদের ভেতরে নাড়া দিবে আর কি, সেই জিনিসটা খুব সহজেই বুঝতে পারবেন। এই যে আপনারা ডিবেট করছেন, এই ডিবেটটা আপনারা সিভিতে কোথায় লেখেন এটা কখনো খেয়াল করছেন? ডিবেটটা লেখেন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আপনি এই এখন ফেসবুকের যুগ, টুইটারের যুগ, এই ইনস্টাগ্রামের যুগ, এই সব জায়গায় যতজনকে ফলো করেন সবার কিন্তু শুরুতে যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি ছিল সেটা দিয়েই কিন্তু তিনি জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। এই যে ফুটবলার বলেন, ক্রিকেটার বলেন, বা অন্য যে কোনো আপনারা যাকে চিন্তা করেন, মডেল বলেন, অভিনয় শিল্পী বলেন, নায়ক বলেন, নায়িকা বলেন, সবাই কিন্তু তাদের এটা ছিল এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, যে আপনাদের মতো বা যে শিক্ষার্থী অবস্থায় তাদের যখন এটা তারা বলতো যে তার মানে যদি তাদের সিভি তৈরি করা হতো তাহলে কিন্তু ওইটা লেখা হতো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে। বিতর্ক চর্চার মাধ্যমেই আমরা ভালো কথা বলা শিখব। আমরা যেই পেশায় যাই না কেন, কথা বলার শিল্পটা একটা ভিন্ন শিল্প, বিতর্কের মাধ্যমে শিখে যায়। আমি নিজে প্রমাণ, এবং আমি দেখেছি যে সামনে কখনো আসতো না, কিন্তু দেখতাম যে বিতর্কের মঞ্চে দাঁড়াতে দাঁড়াতে তার কথা বলার যেই যুক্তিপ্রবণ একজন মানুষ তৈরি হওয়া, সেটা বিতর্ক করে দেয়। আজকের বিতর্ক প্রতিযোগিতার ফলাফল আমার হাতে এসছে। যারা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে দুপক্ষের সকলেই বস্তুত অর্থে চূড়ান্ত পর্বে, 18টি হলের এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে যারা এসছে তারা নিশ্চয়ই তাদের সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করেই চূড়ান্ত পর্বে এসছে। তারপরও কোনো দল যারা সেরা দল হবে, কোনো দল সেকেন্ড হবে, এটাই হলো স্বাভাবিক, কিন্তু অংশগ্রহণ করাটাই হলো মুখ্য। আজকের বিতর্কের বিষয় ছিল এই সংসদ একই ব্যক্তির দলীয় প্রধান ও সরকার প্রধান হওয়া সমর্থন করে না। এটি ছিল বিতর্কের বিষয়। বিতর্কে সরকারি দল ছিল রহমান হল ডিবেটিং ক্লাব, বিরোধী দল ছিল শামসুন্নাহার হল ডিবেটিং ক্লাব। এখন কি ফলাফল বলবো নাকি একটু টেনশন বাড়াবো আরো? হ্যাঁ, ডিবেটর অব দ্য ফাইনাল, শ্রেষ্ঠ বক্তা সরকারি দলীয়
সংসদ সদস্য ফারহান ফেরদৌস। সরকার দল কি সবসময় ফেভার পায় নাকি? ঠিক না এটা, না? ওকে। রানার আপ দল বিরোধী দল শামসুন্নাহার হল ডিবেটিং ক্লাব। আর চ্যাম্পিয়নের কথা তো বলার প্রয়োজন নাই, বুঝেই যাচ্ছে। চ্যাম্পিয়ন দল সরকার দল এফ রহমান হল ডিবেটিং ক্লাব। ওকে। আর উপস্থিত সকল বিতার্কিকদের ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে চ্যাম্পিয়ন দল এফ রহমান ডিবেটিং ক্লাবকে কংগ্রাচুলেশন জানাচ্ছি এবং রানার আপ দল শামসুন্নাহার হল ডিবেটিং ক্লাবকে কংগ্রাচুলেশন জানাচ্ছি এবং 18টি যে হল ডিবেট করেছে যারা বিতর্কে গত 2 দিন ধরে আমাদের সাথে ছিল, বিশেষ করে আমার ভলান্টিয়ার্স যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা এই ফাইনাল প্রোগ্রাম পর্যন্ত আসতে পেরেছি। আমি আমার ভলান্টিয়ার্সদের কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই ডিউডেস এগিয়ে আসতে পারতো না, কিংবা কোনো প্রোগ্রাম করাই সম্ভব না।